সকল বাবা মাদেরকে বলছি, ওর বয়স মাত্র 24, আপনার ছেলে মেয়েদেরকে এই অনুষ্ঠানটা আপনারা দেখাবেন। আপনি যদি দেখে থাকেন আপনার বাচ্চাদেরকে বলবেন এই এপিসোডটা যেন সে খুব মনোযোগ দিয়ে দেখে। তখন আমি নিরুপায় হয়ে বাসায় আমি জানালাম যে আমাকে জমি বিক্রি করে হোক অথবা যেভাবে হোক আমাকে একটা ল্যাপটপ নিয়ে দেন। মানে আমার যে অ্যাকচুয়ালি প্রবলেমটা উনি এটা বুঝতো না। এমনও হয়েছে যে আমাদের ওখানকার যে পিয়ন ছিল ওনার দ্বারা আমাকে একটা চড়ও মারছে ওনার মাধ্যমে। যেদিন আমি কলেজ লাইফটা আমার শেষ করছিলাম, আমার সার্টিফিকেটগুলো তুলতে গেছিলাম ওই কলেজে, ওই স্যার আমাকে এইভাবে বলছিল যে তুমি সার্টিফিকেট তুলে কি করবা? তুলে লাভ নেই, তুমি কিছু করতে পারবে না। কি নাম আপনার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহিন। শাহিন নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুর রহমান। ডাকনাম শাহিন? ডাকনাম শাহিন। আপনি এসেছেন কোথা থেকে? আমি এসেছি পঞ্চগড় জেলার আটোয়ারি থানা থেকে। গ্রামের নাম কি? গ্রামের নাম বড়দাপ। বড় দাপ? বড় দাপ। ওকে, সো বয়স কত এখন? আমার বয়স বর্তমান 24 ইয়ার্স। 24 বছর। 24 বছর বয়স। 24 বছর বয়স জীবনে কি করা যেতে পারে 24 বছর বয়সে পঞ্চগড়ের এরকম একটা জায়গাতে বসে? ব্র্যান্ডিং বাংলাদেশের গেস্ট, সবার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যদি বলি আমার বাবা একজন কৃষক এবং আমার মায়ের খুবই ছোট এবং ক্লাস মেবি 1 অথবা 2 এ পড়তো, সেই সময়টাতেই ওনার বিয়ে হয়ে গেছিল। এত অল্প বয়সে? যে অল্প বয়সে আমাকে আমার মা পড়তে বসাবে, যে কতে কোকিল বা এই টাইপের যে পড়াগুলো পড়ায় বর্তমানে এগুলো আমি কোনো ধরনের সাপোর্ট পাই নাই। বাট আমাকে বলতো তুমি পড়ো। তো এই প্রাইমারি স্কুলে যখন আমি ক্লাস 1 এ ভর্তি হই, তো এই ভর্তি অবস্থাতেই ক্লাস শেষ করে আমি আবার কি করতাম, আমার বাবা আমাকে কৃষিকাজে নিয়ে চলে যেত। গরু ছিল বড় বড়, যেগুলোকে আসলে ইন্ডিয়ান গরু বলা হয়তো সেই সময়টাতে। ওকে। যে তো ওই গরু দিয়ে মানে হাল চাষ শেখাইতো। হাল চাষ তো আপনি করতে পারবেন না, হয়তো বাবার সাথে একটু সহযোগিতা? যে সহযোগিতা করতেছি বা আমাকে শেখাচ্ছে যে এটা এইভাবে করতে হয় বা গরুকে কিভাবে কন্ট্রোলে নিয়ে আসতে হয়। হট করে আমার বাবা বলতেছে প্রাইমারি স্কুল আর পড়িও না, তুমি এক কাজ করে যে পাশে একটা কিন্ডারগার্টেন স্কুল আছে ওখানে ভর্তি হও। ওকে, কেন এটা বললো? এটা এখন আমার বাবা যে কি মনে হলো আমি ঠিক বুঝলাম না। সম্ভবত আমার যতটুকু, আমাকে অ্যান্সারটা দেয়নি, সম্ভবত আমার যতটুকু মনে হলো যে আমার পাশের বাসাতেই আরেকটা ছেলে ছিল, ও আবার ওই স্কুলে পড়ে, আমার সেম ইয়ার। ওকে, তো সম্ভবত ওর সাথে মিল রেখেই তো তখন কি করলাম, আমার বাবা আমাকে কিন্ডারগার্টেনে ভর্তি করে দিল। ওখানে তখন আমি ক্লাস প্লেতে ভর্তি হলাম। তো ক্লাস প্লেতে যখন কিন্ডারগার্টেনে ভর্তি হলাম, ভর্তি হয়ে গিয়ে দেখতেছি যে ওখানে যারা স্টুডেন্টস সবাই খুবই এক্সপার্ট, বাট আমি সেই শিক্ষাটা বা প্রাইমারি স্কুলে তেমন একটা পাইনি। যতটুকু পড়ছে ওদের সাথে আমি আসলে কুলায় উঠতে পারতেছি না। তো যখনই কুলায় উঠতে পারতেছি না, আমি আবার ছোটবেলা থেকে খুবই লাজুক টাইপের ছিলাম। টিচারদের সাথে কথা বলতে ভয় পাইতাম, আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতে ভয় পাইতাম যে ওরা কি মনে করবে। তো আমি স্কুলে যাইতাম, সবার লাস্ট বেঞ্চে গিয়ে আমি বসে থাকতাম। মনে হয় 40 জন স্টুডেন্ট ছিল, তো 40 জনের মধ্যে সর্বশেষ রোলটা যে 40 সেটাই আমার রোল। ওকে ওকে। তখন আমার মধ্যে একটা ডিপ্রেশন ভাবটা যখনই চলে আসলো, আমি স্কুল যাওয়া বন্ধ করে দিলাম। কোন ক্লাসে থাকা অবস্থা? এটা হচ্ছে ক্লাস প্লে থেকে কেজিতে উঠছি তখন আমি। আচ্ছা, জি। আপনারা ভাই বোন কতজন ছিলেন? আমার হচ্ছে বোন 2টা, ভাই আমি একাই। একটা বোন, আমার বড় বোন, আর একটা বোন আছে, ও আবার প্রতিবন্ধী। ও, তার মানে আপনি পরিবারের মধ্যে কি একাই স্কুলে যেতেন? আপনার বড় বোনটা যেত না? আমার বড় বোনটা ওর আবার ক্লাস 6 কি 7 এ থাকা অবস্থায় বিয়ে হয়ে গেছে। পরিবারের হাল ধরার মতো, ভবিষ্যৎ হাল ধরার মতো ওই শুধুমাত্র। তো স্কুল যাওয়া বন্ধ করলাম, এটা আমি একাই, আমার ফ্যামিলিতে আবার জানে না। তো আমি ওই সময়টাতে কি করতাম, স্কুল ড্রেসই পরতাম, ব্যাগ নিতাম, স্কুলের উদ্দেশ্যে বের হতাম, বাট স্কুলে আমি যেতাম না। তো আমি কি করতাম, আমার বাসার পাশে আবার সিনেমা হল ছিল। ওকে, আমি ওই স্কুল যাওয়া বাদে আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম। আবার যখনই ক্লাস টাইম শেষ আমি আবার বাসায় আসলাম, বাসায় জানে যে আমি স্কুল করতেছি। টিকিট কেটে যখন হলে ঢুকতেছে তখন সবাই বাধা দিত না? বাধা দেওয়া বলতে ওখানে আবার যারা দায়িত্বে ছিল মানে আমাদের এলাকারই অতটা সমস্যা হতো না আর কি। আর চারপাশে অনেক অফ এন্ড ডোর ছিল যেগুলো দিয়ে ঢুকতে পারতাম ইজিলি। বা যখন টিকিট চেক করতে আসতাম আমরা ওই বেঞ্চের তলে আমি ঢুকে থাকতাম। মানে এমন একটা সিচুয়েশন হয়েছিল যে আমি যদি একদিন কাজ না করি বাবার বহুত বকানি খাইতে হয়, কাজ করতেই হবে আমাকে। স্কুলে পরীক্ষা হয়েছে, পরীক্ষার রেজাল্ট হয়েছে, বাসায় জানতে চাইছে রেজাল্ট, আমি বলতে পারি নাই। আমি বলছি যে কিসের রেজাল্ট, রেজাল্ট এখন পরীক্ষাতে হয়নি, রেজাল্ট দিবে কিভাবে? ওহো, আমার বাবার মধ্যে একটা সন্দেহ তৈরি হয়ে গেল। তখন আমার বাবা কোনোদিন আমার স্কুলে যায় না, ওই দিন আবার হট করে গেল উনি। আচ্ছা, গিয়ে টিচারদের কাছে খবর নাই, প্রেজেন্ট খাতা দেখায় যে আমি একদিনও স্কুলে উপস্থিত নাই। তখন আমার বাবা আমাকে সেই মারে ওই দিন আর কি। কি দিয়ে? গরু মারার বেদ দিয়ে? সেই মারে, আমি তো একদম সেই ভাই আমি এটা বললাম বলে আপনারা ধারণা করেন না যে আমিও বোধহয় 2-1টা খাইছি ছোটবেলায়। না, এটার কোনো সম্ভাবনা। আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই। তো আমাকে তখন প্রচন্ড ওই দিন মারলো। তো আমি খুবই আরো ডিপ্রেশনে পড়ে গেলাম যে আমি ওনাদের বুঝে উঠতে পারতেছি না যে আমি স্কুল কেন যাচ্ছি না, আমি সেখানে ফ্রেন্ড সার্কেল পাচ্ছি না, টিচারদের কোনো সহানুভূতি পাচ্ছি না, বা আমার কোনো টিচার আমার খবর নিচ্ছে না, আমি মানে এরকম একটা সিচুয়েশন। তো এই জন্য যাচ্ছি না, এগুলো আসলে বুঝে উঠতে পারতেছি না। তো ইতিমধ্যে আমার বোনের বিয়ে হয়ে গেছিলো। তো আমার বাবা আবার কি করলো যে ঠিক আছে তোমার স্কুল যাওয়া থেকে বন্ধ।
ও, মানে ক্লাস 1-এ থাকা অবস্থাতেই? হ্যাঁ, জি না, ক্লাস কেজিতে। ওই সময়ে আপনি হাল চাষ থেকে শুরু করে এই ধান গাড়াটা সব করতেছেন? জি, এমনও গ্রামের স্কুলে গ্রামের ছেলেপেলেরা কিন্তু এরকমই হয়। হ্যাঁ, জি, তারপর এমনও এমনও হয়েছে আমি যে ছোট ছিলাম, আবার ছোটবেলা থেকেই একটু কালো টাইপের, আবার হচ্ছে আপনার হ্যাংলা পাতলা, গ্রামের ভাষায় যেটা বলে। তো আমি যে হাল চাষ করতে যেতাম না, আমার পাড়া প্রতিবেশী বা আমার নিকট আত্মীয়গুলো আমাকে অনেকে এভাবেও বলতো যে হালের ঘষে তোকে পুঁতে রাখবো, হ্যান ত্যান, মানে বিভিন্ন ভাবে বলতো। হালের ঘোষ বলতে ওই যে হাল যেটা দিয়ে যায়, ট্রেনের মতো হয়, তোমাকে পুঁতে রাখবো, মানে এরকম অনেক কিছু বলতো। কারণ আমি তেমন একটা স্মার্ট ছিলাম না, বা গ্রামের ভাষায় যেরকম হয় আর কি। তো এরকম কথাগুলো বলতো, খুবই মন খারাপ হয়ে যেত যে আমি না এরকম হয়ে গেছি, তাই বলে আমাকে এইভাবে বলবে সবাই। তো এরকম কথাগুলো বলতো। তো আমার বাবা তখন বললো যে ঠিক আছে, তুমি যদি স্কুলে যাচ্ছ না, তাহলে একদম তুমি ফুল কৃষিতে ঢুকে যাও, তোমার আর পড়ালেখা করার দরকার নেই। তো ঠিক আমার বাবা ওইটাই করলো, আমাকে আর স্কুলে যেতে দিচ্ছে না। এমন হয়েছে বড় বড় যে মেশিনগুলো থাকে, জমি বাড়িতে পানি দিতে হবে, তাছাড়া তো ধান হবে না, সেগুলো আমি নিজে স্টার্ট দিতাম। একটা সময় এরকম হয়েছিল, আমার বাবা একদিন ছিল না, ওই যে ড্রাম থেকে তেল বের করতে গেছিলাম আমি। ড্রাম থেকে তেল বের করতে গিয়ে, আমি তো ছোট বাচ্চা, বুঝি না, তো আমি তেলটা জার কিনে না নিয়ে আমি ঢোক করে যেটা গিলে খাই আমরা বলি, আমি প্রায় 1 লিটারের মতো তেল খেয়ে ফেলছিলাম। হ্যাঁ, ভাবছিলাম এইভাবে মনে হয় নিয়ে নিতে হবে, বুঝতে পারিনি তখন আমার বাবা, আমার দুলাভাই, আমার যেহেতু বোনের বিয়ে হয়ে গেছে, আমার দুলাভাইয়ের সাথে আবার এই বিষয়গুলো শেয়ার করছে যে শাহিন তো এই ঘটনা এরকম করতেছে, এখন কি করা যায়। তো দুলাভাই আমাকে বললো যে ঠিক আছে, আমি তো নেক্সট মান্থে বাসায় আসবো, আচ্ছা তখন আমি যাচ্ছি বাসায়, দেখি কি করা যায়। আমার দুলাভাই উনি আবার মাস্টার্স কমপ্লিট করে ব্রাকে জব করতো। তো দুলাভাই আসলো, আমার থেকে সবকিছু শুনলো যে আমি এরকম খারাপ হয়ে যাচ্ছি, কাজ করতেছি কৃষিকাজে, পড়ালেখা বাদ দিয়ে দিছি। তখন দুলাভাই বললো না, এইভাবে তো করলে হবে না, পড়ালেখাতে একটা গুরুত্ব আছে, যেহেতু উনি মাস্টার্স পাস, পড়ালেখার গুরুত্ব উনি বুঝতেছে। দেন উনি আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি চলো আমার কাছে চলো। আর ওই সময় আমাদের অবস্থাটা এরকম ছিল যে আমরা মধ্যবিত্ত পরিবারে, তো দিন আনি দিন খাই, এরকম একটা অবস্থা আর কি, যে আজকে রাতে আমরা কি খাবো, কোন তরকারি দিয়ে ভাত খাবো, সেটাও আমাদের ভেবে রাখতে হতো আগে থেকে। ওকে, এরকম একটা অবস্থা ছিল। আমাদের জমি ছিল কিছু, বাট আমার বাবার বয়স বর্তমানে প্রায় 70+। তো উনি কিন্তু একদম যে কঠোর পরিশ্রম করে যে ইয়া করবে, সেটাও কিন্তু ওনার ছিল না। তখন বয়স প্রায় 48 থেকে 50 বছর, না আরো বেশি ছিল। মানে ওনার আইডি কার্ড অনুযায়ী তো 75, তার মানে আরো বেশি হবে, আরো বেশি হবে বয়স। মানে আমি অনেক পরে আর কি জন্ম নিয়েছি, আমার 2টা বোন মারা গেছে এর আগে। আচ্ছা আচ্ছা, সো ওনার আসলে ওই বলটা ছিল না, বলটা, শক্তিটা ছিল না। তো সবাই ভাবতো যে না, হ্যাঁ ওদের আর কিসের অভাব, কিন্তু আমরা আসলেই যে একটা অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি, কাউকে বলতেও পারতেছি না, মানে এরকম একটা সিচুয়েশন আমাদের। তো আমার দুলাভাই তখন বললো ঠিক আছে, যেহেতু একটু অবস্থা খারাপ, তাহলে তুমি এক কাজ করো, আমার সাথেই চলো। উনি তখন গাইবান্ধাতে ছিল, তো এই ছোট অবস্থায় তখন আমাকে গাইবান্ধাতে নিয়ে চলে আসলো। গাইবান্ধাতে নিয়ে আসে, এখানেও প্রাইমারিতে আমাকে ভর্তি করে দিল ক্লাস 2-এ। আচ্ছা, যেহেতু আমি প্রাইমারিতে 1-এ পড়ছিলাম, গ্যাপ ছিল, তো 2-এ আমাকে ভর্তি করাই দিল। তো 2-এ যখন ভর্তি করাই দিল, এখানে আবার নতুন ফ্রেন্ড সার্কেল, সবার সাথে পরিচয় হবো, বা আমার সাথে কেউ যেন, আমার ছোটবেলা থেকে এরকম একটা সিচুয়েশন যে আমার সাথে কেউ কথা বলতে চায় না, বা আমার সাথে কেউ কথা বলে না, আর আমিও লাজুক টাইপের, কারোর সাথে আমি কথা বলি না, দ্যাটস ওয়াই আমার কোনো ধরনের ফ্রেন্ড সার্কেল তৈরি হতো না। তো এটা আমাকে আসলে খুবই একটা মানসিক চাপে রাখতো, যে একটা জায়গায় যাবো, পড়বো, বন্ধু বান্ধবের সাথে মিশবো, আড্ডা দিব, তা আমার সাথে এটা হচ্ছে না কেন। আমি আবার স্কুল যাওয়া ওখানে বন্ধ করে দিলাম। ইতিমধ্যে আমার দুলাভাইয়ের আবার ট্রান্সফার হয়ে গেল। উনি তখন ট্রান্সফার হলো জয়পুরহাটের কালাই থানার মাত্রা ইউনিয়নে। তো এখানে এসে তখন দুলাভাই কি করলো আমাকে, কারণ দুলাভাই যেটুকু স্যালারি পেতো ওইটা দিয়ে আবার নিজের পরিবার চালা, আবার বাসায় পাঠানো, আবার আমি আছি ওখানে। তো যদি কিন্ডারগার্টেনে দেয়, ওখানে তো একটা মাসিক চার্জ আছে, খরচ আছে। তো বলতেছে যে তাহলে তোমাকে ওখানে না দিয়ে তোমাকে আমি ব্রাক স্কুলে দিই। উনি যেহেতু ব্রাকে জব করতো, উনি তখন আমাকে ব্রাক স্কুলে দিয়ে দিল। 3-তে ভর্তি করায় ওখানে এরকম হয়ে যায় যে আমার থেকে সব সিনিয়র ওরা, তো ওদের সাথে আমি আসলে তাল মিলে উঠতে পারতেছি না ওদের পড়ালেখার সাথে। ব্রাক স্কুলে আবার এরকম একটা রুল ছিল যে কেউ যদি স্কুলে না যায়, ওকে আবার ধরে নিয়ে আসা হয়, বাসা থেকে গিয়ে ধরে নিয়ে আসা হবে। তো আমি এরকম 4-5 দিন যখন গ্যাপ করলাম, দেখি যে আমার যে আদার্স ফ্রেন্ডগুলো আছে, ম্যাডাম আমার বাসায় পাঠিয়ে দিয়েছে, যে বাসায় ভাড়া থাকতাম। তো ওরা আবার কি করছে, আমাকে নিতে গিয়ে আমি যাব না, ওরা আমাকে নিয়ে যাবে। আমি যাব না, ওরা আমাকে নিয়ে যাবে। একটা পর্যায়ে কি হয়েছে, একজন আমার প্যান্ট ধরে আর কি টান দিয়েছে। তখন তো আমি ছোট, ক্লাস 3-তে, যেহেতু বয়স আর কত হবে। তো খুবই লজ্জায় পড়ে গেলাম। যাই স্কুলে, দেখি না পারলেও বসে থাকবো। তো পরের দিন স্কুলে গেলাম, যাওয়ার পর আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো যে বাংলাদেশের জাতীয় ফুল কি। তো আমি আবার যেহেতু কিন্ডারগার্টেনে পড়ছি, ওখানে আবার সাধারণ জ্ঞান বইটা ছিল, এটা আমি আবার পড়ছি ওখানে। তো আমাকে জিজ্ঞাসা যখনই এটা করলো, আমি তখন এটা তো খুবই সহজ,
আমি আবার উত্তর দিয়ে দিলাম যে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। তো সবাই আমাকে হাততালি দিয়ে দিল, ম্যাডাম সব্বা তুমি তো ভালো পড়া পারো, তাও তুমি কেন আসতেছো না, মানে আমাকে ইন্সপায়ার করতেছে তারা আর কি। ওকে। তা আমি যদি বলি যে বাংলাদেশের নাম কি, বাংলাদেশের নাম কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো আমার সিচুয়েশনটা এরকম ছিল, আমি এটা বলতে পারতাম না, আমি বলতাম গণপ্রজাতন্ত্রী মন্ত্রী বাংলাদেশ, মানে আরো যত অ্যাড করতে হয়। এটা অনেকেই করে, জি, এটা অনেকেই করে, মানে পারি না আমি আসলে বলতে। তো আমাদের যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসায়, এবং আমার ব্র্যাকের যে ম্যাডাম ছিল ওনার বাসা আবার কাছাকাছি। তো আমার দুলাভাইয়ের সাথে আমার বোনের সাথে ওনার একটা ভালো রিলেশনশিপ ছিল। তো উনি আমাদের বাসায় প্রতিদিন আসতো এবং আমাকে এক্সট্রা একটা সাপোর্ট উনি আমাকে দিত, বলছে ঠিক আছে তুমি তো ক্লাসে পারো না, তোমাকে আমি এই বিষয়গুলো বলি, এইভাবে এইভাবে করো। তো ম্যাডামটা আসলে ওনার খুবই ভালো ছিল আমার প্রতি এবং আন্তরিক, আমাকে খুবই ভালোবাসতো। তো উনি ওনার কথাগুলো আসলে আমার কেন জানি ব্রেনে চলে আসলো, গেঁথে গেল যে আসলেই তো আমার ম্যাডাম এইভাবে হেল্প করতেছে, আসলে আমার একটু পড়ালেখায় মন দেওয়া প্রয়োজন। এরপর ক্লাস 4-এ যখন উঠলাম, 4-এ ওঠার সাথে সাথে নতুন বই পাওয়ার সাথে সাথে আমি আবার পড়া ফুল দমে স্টার্ট করে দিলাম যে না আমাকে এবার ক্লাস ফার্স্ট হতে হবে, সবার থেকে ভালো রেজাল্ট করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি আমার মাথার মধ্যে চলে আসলো। তো তখন আমি ভালো করে পড়তেছি, ভালো একটা রেজাল্ট করতেছি, ম্যাডামও খুশি, আমার ফ্রেন্ড সার্কেলগুলো সবাই খুশি, এবং সবাই আমাকে আমার থেকে হেল্প নিচ্ছে। একটা ভালো লাগা তৈরি হয়ে গেল যে না আমি এবার ক্লাসের মজা পেয়ে গেলাম, ক্লাসের মজাগুলো পেয়ে গেলাম। তো আমার এক্স্যাক্টলি মনে আছে এখনো যে আমি ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি কোনোদিন ক্লাস মিস করি নাই, রেগুলার ক্লাস করছি। তো এইভাবেই আমি তখন রেগুলার ক্লাসে যেতে শুরু করলাম, পড়ালেখা করলাম, সবাই ভালোবাসতে শুরু করলো। তখন তো আমাদের ডিভিশন ছিল, ক্লাস 5-এ তখন আমি ফার্স্ট ডিভিশন পেলাম। ওকে। জি, এখন তো ভর্তি হতে হবে ক্লাস 6-এ। তো দুলাভাই আবার বলতেছে আমি আবার যেই স্যালারি পাই এই স্যালারি দিয়ে তো আবার যদি ভালো একটা স্কুলে দিতে যাই তোমাকে, আবার বাসা থেকে তো তেমন একটা সাপোর্ট আমি পাচ্ছি না, যেহেতু তেমন একটা আর্ন নাই বাবার, তো এখন তোমাকে কি করা যায়। তখন আবার ওই ইউনিয়নে যেখানে আমরা ছিলাম ওখানে একটা আবার প্রি ক্যাডেট স্কুল ছিল। তো ওইখানে আসলে মাসিক নিতে হচ্ছে আপনার 350 থেকে 400 টাকা করে। তো তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার পরিচালকের সাথে একটু কথা বলে দেখি উনি কিছু কম করে কিনা। তো ওই স্কুলে, একটা গ্রামের স্কুলে, পঞ্চগড় থেকে আসছি, এটা ওদের জন্য আর কি খুবই একটা ইয়া ছিল, মানে গর্বের ছিল আর কি, যে এত দূর থেকে পড়তে আসছি আমি। তো আচ্ছা বললো যে ঠিক আছে যেহেতু আপনি এত দূর থেকে আসছেন 450 টাকা আপনাকে দিতে হবে না, আপনি 250 টাকা বা 300 টাকা এরকম একটা উনি ফি করে দিলাম, মানে আমার জন্য লেস করলো আর কি। তো এইভাবে যেতে শুরু করলো, আমি পড়তেছি, রেগুলার যাচ্ছি ক্লাসে। এই সময়টাতে আমার দুলাভাইয়ের আবার কিডনিতে সমস্যা ধরে পড়ে যায়। জি, হট করে ধরা পড়ে গেল। তখন ওনার প্রতি মাসে ওষুধের পিছনেই অলমোস্ট প্রায় 8 থেকে 10,000 টাকা চলে যেত। উনি আর স্যালারি কত পায়, তখন আমার পড়ালেখার খরচ, এর মধ্যে আমার ভাগিনা ছিল, ওকেও আবার স্কুলে ভর্তি করা হয়েছে, ওর খরচ, আবার বাইরে বাসা ভাড়া থাকা, এ টু জেড তো কিনেই খেতে হয়। জি, মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে ফ্যামিলিটা যাইতে শুরু করলো যে আসলে কি করব। তো ক্লাস 6, 7, 8 এইভাবেই তখন আমি পড়ালেখা করতাম, এবং মাথায় আমার সবসময় কাজ করতো যে আসলে এইভাবে কষ্ট দিয়ে যে বড় হচ্ছে, আমি আর্ন করব কিভাবে, ইনকামের তো আমার করার প্রয়োজন আছে। তো একদিন আমার মাথার মধ্যে একটা ব্রেন আইডিয়া চলে আসলো যে আচ্ছা আমাদের ওইদিকে তো কচু বিক্রি হয়, আচ্ছা এখানে দেখি তো কচু বিক্রি করা যায় কিনা। কোন ক্লাসে তখন আপনি? ক্লাস তখন আমি 7-এ। ক্লাস 7-এ? জি, ক্লাস 7-এ। কচু বিক্রি করবেন? জি, কালো কচু যেটা আমরা বলি। ওকে। দেখি যে আশেপাশে কচুগুলা হইছে, তো তখন আমার একটা ফ্রেন্ডের হেল্প নিলাম, ওর নাম হাবিবুর। তো ও তখন বলছে হ্যাঁ এটা করা যায়, তো বলছে হ্যাঁ ঠিক আছে করা যায়। ওইটা ওই সময় রমজান মাস ছিল, তো আমরা ফজরের সময় অর্থাৎ সেহরি খেয়েই ওর সময় আমরা হোস্টেল, মানে আমরা তখন আবাসে গেছিলাম আমি আর কি, রাতে আমরা দেওয়াল টপকায় পার হয়ে ওর সময় আমরা কচু তুলতে চলে গেছি। কোথায়? এটা কার জমিতে? এটা রাস্তার পাশে যেগুলো হয়, রাস্তার পাশে যে কচুগুলো হয়, ছোট ছোট কচুগুলো। আচ্ছা, ওকে। জি, কালো কচু যেটা আয়রনের জন্য। তো ওইগুলো আমরা কি করছি, সকাল 6টা মানে ভোর হচ্ছে ওই সময়টাতে কেটে নিয়ে, কচুর ডগা নাকি গোড়া? ডগাটা। ডগাটা, জি। তো ওইগুলো আমরা কেটে এক বস্তা করছি করে, আর তখন আমরা দেখতেছি যে লোকাল এরিয়ায় বিক্রি হয় না, এটা বিক্রি হয় কথা, এটা বিক্রি হয় গোবিন্দগঞ্জে, আচ্ছা, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা। তো আমি যেখানে ছিলাম ওখান থেকে প্রায় 25 কিলোর মতো একটা ডিস্টেন্স। তো ওই ফ্রেন্ডের আবার সাইকেল ছিল, তখন আমরা কি করলাম যে না আমাদের তো আর্ন করতে হবে, ইনকাম করতে হবে। তো তখন ওর সাইকেলটা নিয়ে আমরা পিছনে ওই কচুর বস্তাটা বেঁধে নিয়ে আমি একবার চালাচ্ছি, ও একবার চালাচ্ছে। আচ্ছা। তো এই 25 কিলো রাস্তা আমরা এভাবে। উঠেছে কোথায়? সামনে? জি, দুইজন তো আপনার সাইকেলের? হ্যাঁ আমরা দুইজন, একজনের যে সামনে রড থাকে, রডে বসে থাকি, আর পিছনে বস্তা। তো এইভাবে 25 কিলো, আবার ওই দিন আমরা রোজাও ছিলাম সেহরি খেয়ে। তো এইভাবেই আমরা গেলাম, মানে প্রায় 2 ঘন্টার মতো লেগে গেল আমাদের যেতে, খুবই কষ্ট হয়ে গেছিল ওই দিন। তো 2 ঘন্টা পর যখন ওখানে পৌঁছালাম, যাই দেখতেছি যে আমাদের কচু কেউ নিচ্ছে না।
তো আসলে খুবই আবার হতাশা হয়ে গেলাম যে এত দূর থেকে কষ্ট করে আসলাম রোজা ধরে, কেউ নিচ্ছে না আমাদের কচুগুলো, কি করা যায় তাহলে? আছি অনেকক্ষণ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে আমরা ছিলাম, বাট এগুলো কেউ কিনতেছে না। যখনই কিনতেছে না, তো আমরা এখন কি করবো? মানুষকে বলতেছি ভাই এগুলো নেন, তো নিচ্ছে না। কেন যে নিচ্ছে না ঠিক আমি বুঝতেছি না, নাকি চেনে না ঠিক আমি বুঝে উঠতে পারতেছি না। তখন আমরা কি করলাম যে ঠিক আছে, যেহেতু আসলাম কেউ নিচ্ছে না, তো চলো ব্যাগ হয়ে চলে যাই। আবার নিয়ে আসে, ওই পাশে একটা নদী ছিল, ওই বস্তা সহ নদীতে ফালাই দিয়ে আমরা আবার ব্যাগ হয়ে চলে আসলাম বাসায়, নিচ্ছে না। এরপর ভাবলাম কি, ওই এলাকায় খুবই আলু চাষ হতো, বুঝছেন? তো ওই ফ্রেন্ডরা আলু চাষ করতো, বলতেছে ঠিক আছে এক কাজ করি, আমরা আলু কিনি, আলু কিনে বাজারে যদি আমাদের 2 টাকা করে লাভ হয়, তো সেখান থেকে আমাদের একটা ভালো প্রফিট হবে। তখন ভালো আইডিয়া তো। তো তখন কি করলাম আমরা, মানে মূল ইনভেস্টমেন্টটা ওর ছিল, মানে ও আবার গ্রামের ছিল তো ওখানকার, মানে সবই চেনে, আবার এক্সপার্ট, আমার থেকে অনেক এক্সপার্ট আর কি ও। আবার ওর বাবারও আর্থিক অবস্থা ভালো ছিল, বলছে এটা করা যেতে পারে। তো মূল ইনভেস্টমেন্টটা তখন ও করলো, আমি ওকে খালি সময় দিচ্ছি যে ঠিক আছে। তখন আমরা কি করলাম, 1 মনের মতো আলু কিনছিলাম। আলু কেনার পর সেই আলুগুলো আমরা ওই মাত্রাই বাজারেই বসে আমরা তখন আবার বিক্রি করতে শুরু করলাম। তো মানুষজন আসতেছে, বলছে এই তুমি না হচ্ছে ওর শালা হও, তুমি এখানে কি করতেছো? তা আমি ওগুলা কানে নিতাম না, বলুক কি বলতেছে, আমার দরকার টাকা, আমি ইনকাম করব কিভাবে সেটা আমাকে আগে দেখতে হবে। তো দেখতেছি আলুগুলা বিক্রি হচ্ছে। তা দেখেন 1 মণ আলু বিক্রি করে প্রায় আমাদের 100 টাকার মতো লাভ হচ্ছে। এটা বিশাল ব্যাপার, 100 টাকা, আমরা তখন ছোট। তো এই প্রথম ইনকামটা দিয়ে তখন আমি কি করলাম, যে 100 টাকা লাভ হয়েছে, আমার দেখি যে আমার ফ্রেন্ড সার্কেলে সবাই হাতে ঘড়ি পড়তেছে, আমার হাতে ঘড়ি নাই, সবাই সময় দেখতেছে যে কখন স্কুল ছুটি হবে, সময় দেখে বলে দিচ্ছে ওরা। তো আমার একটা ঘড়ির প্রয়োজন। তো এই 100 টাকা ভাগের মধ্যে ওর 50 টাকা, আমার 50 টাকা। তো এই বাজারে আবার লোকাল যে হকারগুলো ঘড়ি বিক্রি করে, তখন আমি প্রায় 35 টাকা না 40 টাকা দিয়ে একটা ঘড়ি কিনলাম। ক্যাসিও নিশ্চয়ই। জি, ক্যাসিও ঘড়িটা ছিল। তখন ওই 40 টাকা দিয়ে ঘড়ি, আমি তো খুবই খুশি যে আমার প্রথম ইনকাম দিয়ে আজকে আমি ঘড়ি কিনতেছি। তো এর মধ্যে আবার ও কি হলো, ওর আবার একটু অসুস্থ হয়ে গেল। যখন ও অসুস্থ হয়ে গেল, তখন বলতেছে যে বন্ধু আমাদের আর এগুলো সম্ভব না, আর তাছাড়া এইভাবে করতেছি, মানুষ অনেক খারাপ বলতেছে, এটা আর আমি করতে যাচ্ছি না। কোথাও আমি ভাবলাম না, তাহলে তোমার ইনকাম হচ্ছে, আবার বন্ধ হয়ে গেল। এটা আমি ভাবতেছি যে আমি কিভাবে সাপোর্ট দেবো ওনাদের, সবসময় মাথার মধ্যে এটাই আমার কাজ করতো। দুলাভাই আবার ট্রান্সফার হয়ে গেল বগুড়া জেলায়, শিবগঞ্জ থানায়। ওকে। তো আমার আবার ক্লাস 8-এ জিএসসি পরীক্ষা, দুলাভাই বলতেছে তোমাকে বগুড়া নিয়ে গেলে ওখানে আরো বেশি খরচ, তুমি এক কাজ করো, তুমি এখানেই থাকো। ওই স্কুল আবার হোস্টেল সিস্টেম ছিল, আমাকে তখন ক্লাস 8-এ হোস্টেলে দিয়ে দিল। ওই ওখানকার যিনি পরিচালক স্যার ছিলেন, তো উনি সবার থেকে নিত মনে হয় প্রতি মাসে 1700 থেকে 1800 টাকা এবং 20 কেজি করে চাল নিত। বাট আমি ওই যে স্কুলে ভর্তি হয়েছিলাম, আমার রুল 2 ছিল, মানে ভালো স্টুডেন্ট আর কি হয়ে গেছিলাম। তো বলতেছে ঠিক আছে, যেহেতু ভালো স্টুডেন্ট এবং পঞ্চগড় থেকে আসছে, আমরা এর থেকে এতগুলো নিব না। দ্বিতীয়ত আপনি অসুস্থ, আপনি এক কাজ করিয়েন, আপনাকে চাল দিতে হবে না, আপনি সব মিলাই আমাদের থেকে 1200 টাকা অথবা 1300 টাকা দিয়েন। তো বলতেছে ঠিক আছে। তখন প্রতি মাসে মেবি আমার থেকে 1200 অথবা 1300 টাকা নিত। এটা আমার জন্য আর কি স্যাক্রিফাইস করছিল। তো এইভাবে কন্টিনিউ করতেছি, পড়ালেখা করতেছি। এমনও করছি যে আমার ফ্রেন্ডসগুলো সবাই ঘুমিয়ে পড়ছে হোস্টেলে, আমি রাত 2টা 3টা 4টা পর্যন্ত পড়তেছি। তো এগুলো আবার আমার পরিচালক স্যার সবসময় ফলো করতো। কোন ক্লাসে থাকা অবস্থা এটা? এটা তখন ক্লাস 8-এ। আমার মা খবর নিত রেগুলার, বাট বাবা তেমন একটা ফোন করতো না। মানে ধরে নেন যে 1 মাস পর অথবা 1.5 মাস পর একবার ফোন দিছে, খবর নিছে। কিন্তু আমার মা আবার কি করতো, কন্টিনিউ ফোন দিতে হবে, মানে প্রচন্ড ভালোবাসা আর কি, ছেলেকে ছাড়া, একটাই ছেলে আমি। তো এর মধ্যে দুলাভাই আবার জানালো যে তুমি যেহেতু 8 পাস করছো, এখন 9-এ উঠবা। ওই স্কুলে আমার 9 ছিল না, তো তুমি যেহেতু এখন 9-এ উঠছো, তোমাকে তো বগুড়া রাখা পসিবল না, এখানে তো অনেক খরচ হবে। তখন আবার বাসায় ব্যাক করলাম, বাসায় ব্যাক করে আমি ওখানে আমাদের একটা পাইলট স্কুল, তো সেখানেই ভর্তি হলাম ক্লাস 9-এ। আবার জিএসসিতে তখন আবার রেজাল্ট হয়ে গেল, জিএসসিতে আমি পেলাম জিপিএ 5। তো ক্লাস 9-এ যখন ওখানে ভর্তি হলাম, ওইখানে গিয়ে যেটা হলো যে টিচার্সগুলো, ক্লাসে যাচ্ছি আমি, মানে টিচার্সগুলো ওই স্টুডেন্টগুলোকে নিয়েই ব্যস্ত যারা যাদের কাছে প্রাইভেট পড়ে। আচ্ছা। আদার্স স্টুডেন্টদের তেমন একটা গুরুত্ব দেওয়া হতো না বা ফলোআপ করতো না তারা। বাসায় বললাম যে এই টিচারের 1000 টাকা পার মান্থ, এই টিচারের 2000 টাকা পার মান্থ। এখন আমি হিসাব করতেছি যে আমি প্রতিটা সাবজেক্ট ক্লাস 9-এ প্রাইভেট পড়তে যাই, এভারেজ প্রায় 7 থেকে 8000 টাকা আমাকে প্রাইভেটে টিউশন ফি দিতে হবে, যেটা আপনার চিন্তার বাইরে। যেটা আমার চিন্তার বাইরে। তাও আমি সাহস করে আমার বাবাকে বললাম যে 8000 টাকা করে, এই স্যারের এত টাকা, এই স্যারের এত টাকা। তো বলছে এতগুলো প্রাইভেট পড়ার কি দরকার, আমাদের সময় তো আমরা এত পড়ালেখা করিনি, এটা ওটা এইভাবে বলতেছে। না, এত টাকা তো দেওয়া পসিবল না। তখন আমি কি করলাম যে, অর্থাৎ গ্রামের যে স্কুলগুলো থাকতো ওইখান থেকেও কিছু টিচার্স ছিল যারা প্রাইভেট পড়ায়, প্রতি সাবজেক্টের জন্য 200 টাকা অথবা 300 টাকা করে নিত। তো তখন ওই টিচারগুলোকে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে কে কে কোন স্যারগুলো ভালো আছে।
তো এরকম আমি দুইজন টিচারকে পাইলাম, একজন হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ায়, আরেকজন হচ্ছে ইংলিশ পড়ায়। এনাদের কাছে তাহলে পড়ি 200 টাকা 300 টাকা আর কি এমন জিনিস। হিসাব করলাম যে আমার 1500 টাকার মধ্যে প্রাইভেটগুলো কভার হয়ে যেত। কিন্তু যখন আমি বাইরে প্রাইভেট পড়তে গেলাম তখন দেখলাম যে আমার স্কুলের যে টিচার্সগুলো আছে ইনারা আর আমাকে চেনে না। মানে ওনাদের কাছে যে টিচার স্টুডেন্টগুলো প্রাইভেট পড়ে শুধুমাত্র ওনাদেরকেই নিয়ে ওনারা সবকিছু ক্লাসে আসবে, ওদেরই পড়া ধরবে, আবার চলে যাবে। আবার ফ্রেন্ডগুলো এরকম ছিল যে আমার সাথে কেউ কথা বলতেছে না, মানে কেউ আর আমাকে পাত্তা দেয় না, নতুন গেছি ওখানে, আমাকে কেউ চেনে না, পাত্তাও দেয় না, কথাও বলে না। আমার এমনও ফ্রেন্ড ছিল যে আমি তাদেরকে বলছি যে আমি তো গতকালকে ক্লাস আসিনি, তো গতকাল ক্লাসে কি কি পড়াইছে আমাকে একটু বোঝাও। এমনও ফ্রেন্ড আছে, তাদের নাম বলবো না, আমাকে বলছে যে আমাদের অত সময় নাই তোমাকে বোঝানোর। স্কুল থেকে 4টার দিকে আসলাম, আসার পর আবার কৃষিকাজে গরু নিয়ে আসা, গরুকে পানি খাওয়ানো, গরুকে ঘাস দেওয়া, আবার গরুকে ঘর ঢোকানো, মানে A to Z কাজগুলো। এমনও যে আমি করছি যে আঙিনা ঝাড় দেওয়া যেটা বলে, ঘর পরিষ্কার, সেগুলো পর্যন্ত আমি করতাম। কারণ আমার মারও বয়স কিন্তু অনেক, যেহেতু অনেক লেটে আমি হয়েছি, তো ওনার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, তো আমি এগুলো বুঝতাম বিষয়গুলো। যে আমি বাবার মধ্যে এরকমও দেখছি যে আমি যদি একটা মুহূর্ত ঘরের মধ্যে বসে থেকে গরমের দিন ফ্যান চালাইছি, মানে বাবার গালি দিতে শুরু করে দেয়, এই তুমি কি জমিদারের ছেলে হইছো, মানে যেই ভাষাগুলো গালিগুলো ওনারা দেয়, মানে বসে থাকা আমার সহ্য করতে পারতো না। ফ্যান চালায় বসে আছো, তুমি জমিদারের মতো বসে আছো। সো এইটা খুব ভালো একটা এক্সাম্পল যে ওর ফ্যামিলির স্ট্যাটাসটা আপনারা বুঝতে পারবেন তাহলে, যে ফ্যান চালিয়ে ঘরের মধ্যে বসে থাকাটাকে ওর বাবা মনে করছে জমিদারি। সো তার মানে ওর ইকোনমিক স্ট্যাটাসটা কেমন ছিল? জি। তো বাবার কি খুব হিসাব করতে হবে যে একটা লাইট জ্বালায় আছে, ওইটা কেন লাইট জ্বালায় রাখছে, কে রাখছে, মানে প্রত্যেকটা বিষয়ের আমাদের একটা হিসাব ছিল যে লাইটটা জ্বালায় না রাখলে 2 টাকাও সেভ হবে আমাদের। হিসাবের সংসার যেটাকে বলে, হিসাবের সংসার। জি। তো এইভাবেই তখন মন খারাপ হয়ে যেত যে সারাদিন কাজ করলাম, এত কাজ করতেছি বাসার জন্য, তাও আমাকে সাপোর্ট করতেছে না বা আমাকে একটু ভালোবাসতেছে না। আবার ইতিমধ্যে আমার 2014 সালে আমার দুলাভাই আবার কিডনির সমস্যা থাকার কারণে আবার মারা গেল। ও জি। তখন কোন ক্লাসে স্টুডেন্ট? তখন আমি ক্লাস 9 থেকে 10-এ উঠবো নভেম্বর মাসে। আমার বোন এবং ভাগিনা ছিল একটা, তো ওরা তো আমার বাসাতেই এখন চলে আসলো, আমাদের বাসাতেই। তখন আমাদের ফ্যামিলি মেম্বার আরো বেড়ে গেল। একে তো সংসার চলে না, তারপরে আরো তারপর জি, যখনই ফ্যামিলি মেম্বার বেড়ে গেল আমার মধ্যে এখন চলে আসলো যে বাবা তো একাই পারতেছে না, এখন আমার ভাগিনা ওকে পড়াতে হবে, আমার বোন আমাদের বাসায় থাকবে, আবার আরেক বোন তো আমার প্রতিবন্ধী। তো ক্লাস 10-এ তখন হলো কি, আমি যেহেতু দেখতেছি যে আমি স্কুল থেকে সাপোর্ট পাচ্ছি না এবং টিচার্সগুলো আমাকে চেনে না, আবার প্রাইভেটেই সবকিছু, তখন আমি ওই টিচারগুলোর কাছে প্রাইভেটটা কন্টিনিউ রাখলাম এবং স্কুল যাওয়া বন্ধ করে দিলাম। আচ্ছা। জি। আর ফুলদমে আমি আবার কৃষিতেই শিফট হলাম, সেখানেই কাজগুলো করতেছি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার রেজাল্ট আসলো 4.11। ওকে। জি, যখন 4.11 আসলো, তো ওই সময়টাতে 2016-তে আবার কি হলো যে নতুন একটা সরকার নিয়ম করলো যে এখন আর ভর্তি পরীক্ষা হবে না, এখন থেকে অনলাইনে চয়েস দিতে হবে, চয়েস দেওয়ার পর রেজাল্ট অনুযায়ী কলেজগুলোতে চান্স দেওয়া হবে। তো আমি তো একটা ধাক্কা খেয়ে গেলাম যে 4.11 যে কোথায় আমি চান্স পাবো। তাও আমি মনের জোরে বিভিন্ন পাবলিক কলেজগুলোতে চয়েস দিলাম, বাট আমার এতটাই ব্যাড লাক ছিল যে আমি কোথাও চান্স পাইনি, একটা তো আমি পাইনি, মেরিট লিস্টে কোথাও আমি ছিলাম না। সেকেন্ড টাইম দিলাম, সেকেন্ড টাইম আমি পাইলাম না। এই সময় আমি আবার কি করছি, পলিটেকনিকগুলোতেও চয়েস দিয়ে রাখলাম, দুর্ভাগ্য যে ওগুলোতেও আমি পাইলাম না, চান্স হলো না। যখন চান্স কোথাও হলো না তখন আমি কি করব, তখন আমি কি করলাম যে একটা প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হলাম। ওকে। যে এটা হচ্ছে বগুড়াতে, আইআইটিবি পলিটেকনিক। এসএসসি পাস করার পর আমি আবার ডিপ্লোমাতে কেন গেলাম, এটা একটা রিজন ছিল, সেটা হচ্ছে যে আমি এলাকাতে পড়ালেখার পাশাপাশি কৃষিকাজের পাশাপাশি আমি আবার ইলেকট্রিশিয়ানের কাজগুলো করতে পারতাম। মানুষের বাড়িতে একটা বাতি লাগাই দেওয়া, একটা ফ্যান লাগাই দেওয়া, 2-4 পয়সা আসতো। হ্যাঁ, 50 টাকা 60 টাকা করে সবাই দিত, খুবই ভালো লাগতো যে না এটা একটা আমার ন্যূনতম পকেট খরচটা তো অন্তত হচ্ছে। তো ওইগুলো আমি করতাম। তো ওই ভালো লাগা থেকে আমি তো কারেন্টের কাজগুলো পারতেছি, তা আমি কাজ করি, ডিপ্লোমাতে ভর্তি হই ইলেকট্রিক্যাল সাবজেক্ট নিয়ে। আমি কথাগুলো বহুবার বলেছি, বহু অনুষ্ঠানে বলেছি, আজকে আবার নতুন করে বলতে পারছি বলে আমার মনে হচ্ছে আমার ভালো লাগছে। সকল বাবা মাদেরকে বলছি, ওর বয়স মাত্র 24, আপনার ছেলে মেয়েদেরকে এই অনুষ্ঠানটা আপনারা দেখাবেন। আপনি যদি দেখে থাকেন আপনার বাচ্চাদেরকে বলবেন এই এপিসোডটা যেন সে খুব মনোযোগ দিয়ে দেখে। বাচ্চার ভেতরে লেখাপড়া হচ্ছে না, এটা যতটা গুরুত্বপূর্ণ তার চাইতেও অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে সে যদি ফ্যামিলির কন্ডিশন বোঝে, সে যদি দায়িত্ববোধটা বোঝে। হ্যাঁ, যে আমার বাবার অবস্থা এই, সুতরাং
আমাকে এই জিনিসটা চাওয়া যাবে, আমার জন্য এই জিনিসটা হবে, আমার জন্য এই জিনিসটা হবে না। আমার ফ্যামিলির অবস্থা এই, সুতরাং দায়িত্ববোধের জায়গা থেকে আমাকে এই আচরণ করতে হবে, এই আচরণটা করা যাবে না। যদি এই শিক্ষাটা সে পরিবার থেকে পেয়ে থাকে তাহলে বেস্ট এডুকেশনটা সে পেয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, গল্প কেবল শুরু। জি, তারপর কি হলো? তো যখন 13,000 টাকা প্রতি সেমিস্টারে দিতে হবে, আবার প্রতি মাসে খাওয়া দাওয়ার, আবার থাকা, তো আমি তখন কি করলাম, হোস্টেলে ওখানে উঠে গেলাম। হোস্টেলে আবার প্রতি মাসে বিল ছিল 2500 টাকা। প্রতি মাসে 2500 টাকা দেওয়া এবং সেমিস্টার ফি 13,000 টাকা দেওয়া। ওকে। তো এটা আসলে আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। কয় বছরের কোর্স ছিল ওটা? এটা 4 বছরের। 4 বছর। জি, ডিপ্লোমা 4 বছরের। আবার এখান থেকে হোস্টেল থেকে এরকম বলা হয়েছিল যে 10 তারিখের মধ্যেই পেমেন্টটা কমপ্লিট করে দিতে হবে। আমি যদি 10 তারিখের মধ্যে পেমেন্ট না দেওয়া হয়, 11 তারিখে ওরা আমাকে আর খেতে দিবে না। ও, এরকম একটা কন্ডিশন ছিল। ওকে। তো সবসময় মাথার মধ্যে একটা টেনশন কাজ করতো যে 10 তারিখেই তো চলে আসতেছে, এই তো চলে আসতেছে, দিতে হবে। তো তখন সবসময় ভাবতাম যে কি করা যায়, কি করা যায়। তারপর ওই শহরগুলোতে তো এরকম হয়, সব জায়গাতে লিখে রাখে যে প্রাইভেট পড়াতে চাই, হ্যাঁ, টিউশনির এগুলো ব্যানারগুলো, পোস্টারগুলো থাকতো, সেগুলো আমি দেখতাম। তো ভাবতাম যে আসলে তাহলে টিউশনি তো করা যেতে পারে। হ্যাঁ, ক্লাস 2-3 বাচ্চাদের তো আমি পড়াতে পারবো। রাইট। আবার ক্লাস 9-10-এ থাকা অবস্থা আমি আবার ফিজিক্সে অনেকটা এক্সপার্ট ছিলাম। আমি ওই যে গ্রামের টিচারের কাছে পড়ছিলাম, উনি আবার ফিজিক্সটা আমাকে এমনভাবে কমপ্লিট করাই দিছে যে আমার আয়ত্তে চলে আসলো ফিজিক্সটা। তো আমি 9-10-এ ফিজিক্সটা অন্তত পড়াতে পারবো। তো এই আইডিয়া নিয়ে আমি সবসময় ভাবতাম যে আমি তাহলে স্টুডেন্ট পাবো কোথায় শহরে, আমাকে তো কেউ চেনে না বা আমাকে দিবে। আমি আবার প্রাইভেট পলিটেকনিকে পড়ি, সরকারিতে পড়লে তাও ভাবতো যে না, ভালো স্টুডেন্ট, আমি তো প্রাইভেটে পড়ি, আমাকে কেউ মূল্য দিবে না, কি করা যেতে পারে। তো এইভাবে একদিন ফ্রেন্ডের সাথে চা খেতে খেতে ওই দোকানে একটা পোস্টার টানানো ছিল যে শিক্ষক শিক্ষিকা চাই। তো তখন ওই নাম্বারে আমি ফোন করলাম। ফোন করার পর ওনারা বললো ঠিক আছে, একটা কোচিং সেন্টার ছিল, আপনি আগামীকাল বিকাল 5টায় আসেন। ওকে। তো ওনার ওখানে গেলাম, দিয়ে বলতেছে ঠিক আছে আপনাকে আমরা নিব, বাট 3 থেকে 4 দিন ট্রায়াল পিরিয়ড থাকবে। আগে আমরা স্টুডেন্টদের থেকে ফিডব্যাক নিব যে আপনি কেমন পড়াচ্ছেন। বা কোন ক্লাসের স্টুডেন্ট থেকে? আমার তখন ক্লাস 2, 3, 4 এর ক্লাস নিতে দেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ ওই স্টুডেন্টগুলো সবাই পরিচালক স্যারকে ফিডব্যাক দিচ্ছেন, না স্যার অনেক ভালো, আমরা ওনার কাছে পড়বো। তখন বলতে ঠিক আছে শাহিন সাহেব, আপনি তাহলে আগামীকাল থেকে পার্মানেন্ট আসেন আমাদের এখানে। তো আমি কি করতাম, তখন সন্ধ্যা 6টাতে ক্লাস শেষ করে দিয়ে আবার হোস্টেলের সাথে সাথে উঠেই ড্রেস চেঞ্জ করে আবার সাথে সাথে আবার কোচিংয়ে দৌড়াইতাম যে না, আমাকে কোচিংয়ে টাইমে জয়েন করতে হবে। আর এর মধ্যে আবার একটা বিষয় ছিল কি, যে আমাকে পার মান্থ কত টাকা দেওয়া হবে সেটা আমার সাথে আবার চুক্তি হয় নাই। উনি বলছে ঠিক আছে তোমার বিবেচনা করে আমি দিব। তাই ভাবলাম যে আমি একটা জব পাইছি, আমার জন্য এটাই বিশাল কিছু। আর মাথার মধ্যে এরকম একটা কাজ করতো যে আমি যদি আমার স্টুডেন্টদের ভালো পড়াতে পারি, হয়তো বা অভিভাবক গার্ডিয়ান আমাকে হয়তো বা তাদের বাসায় পড়ানোর অফার দিতে পারে। ওকে। মাস শেষে তখন আমাকে উনি 700 কি 800 টাকা আমাকে দিল। ও, খুবই মানে হতাশ হয়ে গেলাম যে 7 থেকে 800 টাকা এক মাস এইভাবে কষ্ট করে আসতেছি, যে এটা আমি এখন কিভাবে চলবো। আমার তো হোস্টেল বিলটাও হচ্ছে না। তাও ভাবলাম না, আমি এখানে পড়াই, আমার যদি একটু ব্র্যান্ডিং তৈরি হয়, আমাকে যদি স্টুডেন্টগুলো সবাই আমাকে একটু ভালো মনে করে, হয়তো আমি বাসার একটা অফার পাবো। তো এই অবস্থাতেই আমি করতে করতে একজন স্টুডেন্ট ঠিকই তার অভিভাবক আমাকে বললো যে তুমি কি আমার ছেলেটাকে পড়াতে পারবে বাসায় গিয়ে, তোমাকে প্রতি মাসে আমরা 1500 টাকা করে দিব, আর তোমাকে সব সাবজেক্টগুলোই পড়াইতে হবে। ও তখন ক্লাস 4-এ ছিল। আবার রাত 8টার দিকে 9টার দিকে টিউশনিটা নিব, সেটাও হচ্ছিল না, কারণ হোস্টেলের গেট 8টার মধ্যে বন্ধ হয়ে যেত। 9টার পর যদি আমরা কেউ ঢুকি হোস্টেলে আর ঢুকতে দিবে না, মানে পুরো একটা রুলসের মধ্যে দিয়ে চলতো। ওকে। তো তখন আমি ভাবলাম যে না, আমার রাতের খাবারটা মিট যাক, তাও আমি 1500 টাকা এখানে পাবো, আমার হোস্টেলের বিলটা অন্তত হবে, আর বাসা থেকে যেটা দিবে আমার পকেট খরচ হয়ে যাবে ইনশাল্লাহ। আবার সেমিস্টারের বই কিনা, সেমিস্টার ফি আছে। তো এইভাবেই হয়ে যাচ্ছিল। হতে হতে তখন এরকম হতো যে মাথায় কাজ করতো যে এরকম বা বিভিন্ন পোস্টারগুলো দেখতাম যে ফ্রিল্যান্সিং করে আর্ন করুন, এখান থেকে ইনকাম হয়, এটা কাজ করলে এত ইনকাম হয়। সবসময় এগুলো দেখতাম, এগুলো কীভাবে করে অনলাইনে। তখন আমার তো একটা ফোন ছিল, প্রথম যে ফোনটা কিনছিলাম সেই ফোনটার দাম 3000 টাকা কি বা 4000 টাকা, একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনছিলাম। তো ভাবছিলাম আচ্ছা দেখি তো ইউটিউব থেকে, ইউটিউব যেহেতু চালাতে জানি, ইউটিউবে সার্চ করলাম যে হ্যাঁ আসলে ফ্রিল্যান্স থেকে আর্ন হচ্ছে, ইনকাম করা যাচ্ছে। তো ভাবলাম আচ্ছা দেখি তো কীভাবে করা যায়, বিভিন্নভাবে ট্রাই করতে শুরু করলাম। তো দেখতেছি সব জায়গাতেই যে ল্যাপটপ ছাড়া কাজ হবে না, কিন্তু এত তো আমার অ্যাবিলিটি নেই যে আমি একটা ল্যাপটপ কিনবো, কারণ তখন ল্যাপটপগুলোর দাম ছিল 45,000 টাকা, 50,000 মিনিমাম, যেগুলো মিনিমাম, যে সর্বনিম্ন Core i3 যেটা ছিল, এটা তো আমার দ্বারা হবে না। তাও কি করতাম যে ফোনেই যতটুকু পারতাম করতাম, এবং বিভিন্ন ভিডিও এরকম আসতো যে 1 ঘন্টা কাজ করলেই 500 টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট, 2 ঘন্টা কাজ করলেই 200 টাকা রকেটের মাধ্যমে পেমেন্ট। ইউটিউবের এই থাম্বনেইলগুলো আসলে সবসময় সবাই যে করেন তা না, অনেক সময় এটা করা হয় বিকজ অফ মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য। হ্যাঁ,
এবং এই অ্যাট্রাকশনটা কিছুটা হাওয়াই মিঠাইয়ের মতো, মানে অ্যাট্রাকশন পেয়ে আপনি ভিডিওটা দেখা শুরু করলেন, ভিতরে আপনি যা চাইলেন সেটা নাই। কিছু নেই। হ্যাঁ, করতে গিয়ে দেখি যে আমার পেমেন্ট পাওয়ার কিছুই নেই, শুধুমাত্র আমার এমবিটা যে কিনছিলাম ওই টাকাটাই আমার লস। তখন একটু মনে মনে ভাবলাম যে এমন একটা কাজ করতে হবে যে যেটার মাধ্যমে আসলে আমি একটা লং টার্ম আর্ন করতে পারবো, এরকম কোনো কাজ আছে কিনা। তো তারপর দেখতাম যে ফ্রিল্যান্সিং কথাটা, তো ফ্রিল্যান্সিংটা তখন আমি এতটা বুঝতাম না যে ফ্রিল্যান্সিং কি। তখন আমি ইউটিউবে এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা লিখেই সার্চ করলাম। তখন কিছু কিছু রিয়েল যে ফ্রিল্যান্সার ছিল তাদের ভিডিওগুলো আমি পেয়ে গেলাম যে হ্যাঁ Okay. এইভাবে আর্ন করা যায়। তখন আমার মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসলো যে না, তাহলে এই ভিডিওগুলোকে আমাকে দেখতে হবে। আপনি তখন ডিপ্লোমা কোন ইয়ার? তখন আমি ফার্স্ট সেমিস্টারেই ছিলাম, ফার্স্ট প্রথম সেমিস্টার শেষে বর্ষে? সেকেন্ড সেমিস্টারে আমি উঠবো ওকে, যে ওই সময়টাতে। তো এটা আসলে করা যায়। তখন ভাবলাম তাহলে তো আমাকে দেখি তো এই কাজগুলো শিখি। তো শিখতে গিয়ে দেখি ল্যাপটপের একটা প্রয়োজন আছে, তাও আমি ফোনে যেভাবে একটু চেষ্টা করতাম। তো ওরা দেখায় তো আপওয়ার্ক থেকে এত টাকা ইনকাম করছে, ফাইবার থেকে এত ডলার ইনকাম করছে। তা আমিও আবেগপ্রবণ হয়ে সেগুলোতে অ্যাকাউন্ট করতাম, কোনো কারণ ছাড়াই না? কোনো কারণ ছাড়া যে হ্যাঁ এখানে অ্যাকাউন্ট করলে মনে হয় আমার ইনকাম হয়ে যাবে আজকে। জি, তো অ্যাকাউন্ট করতাম, তো ওখানে তো টাইটেল দিতে হয়। হ্যাঁ, তো আমি টাইটেল এভাবে দিছিলাম যে আমি বাংলাদেশ থেকে, অথবা আমাকে একটা কাজ দেন। আল্লাহ, ওই যে পরীক্ষার খাতায় অনেকে খারাপ লিখলে জি। লিখে দেয়, স্যার লেখাপড়া তো করতে পারে না স্যার, কোন রকম পাশ করাই পাস দিন। করাই দিন। ওর অবস্থা হয়েছে তাই আর জি, কি। এরকম আমি করতাম। আমি ভাবলাম এটাই টাইটেল, আর কি দিব, স্যার আপনি পাশ না করালে এবার আমার বিয়ে হবে না। বিয়ে হবে না। তার যেদিন অ্যাকাউন্ট করি ওই দিন বিকালেই ভাবতেছি এই মনে হয় কাজ চলে আসছে আমার। এত বড় ফোন চেক করতেছি, দেখি না কিছুই নেই, কোনো ক্লায়েন্টের মেসেজ নেই, কিছু নেই। আবার ডেইলি ভিডিওগুলো কিন্তু দেখতেই আছি আমি। তো ভাবলাম যে না, এইভাবে তো করলে হচ্ছে না। আচ্ছা দেখি তো ওনারা কি ভাবে করছে, ওনারা কি বলতেছে। তো প্রত্যেকটা বিষয় আমি নোট করতে শুরু করলাম। আচ্ছা ওনারা তো বলছে একটা প্রফেশনাল ইমেজ দিতে হবে, একটা প্রফেশনাল টাইটেল দিতে হবে, এবং একটা নির্দিষ্ট স্কিল গেইন করতে হবে। সেই স্কিলগুলো তাহলে কি হতে পারে? ওকে, তখন ওখানে বিভিন্ন স্কিলের কথা বললো, যে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অ্যাডমিন সাপোর্ট। তো সেগুলো আমি দেখতে যেতাম। যেমন প্রথমে আমি অ্যাপ ডেভেলপমেন্ট দিয়ে শুরু করছিলাম, ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে আমি শুরু করছিলাম, HTML CSS। তো সেগুলো আমি করতে যেতাম, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকতো না। যা দেখতাম সব মাথার উপর দিয়ে আমার চলে যাচ্ছে, যে আমি পারতেছি না। দ্বিতীয়ত আমার ফোন, যে সফটওয়্যারগুলো ছিল ওগুলো তো আমি ইনস্টল করতে পারতেছিলাম না। আপনার যে ভিজুয়াল স্টুডিও, এই ধরনের কিছু সফটওয়্যার ছিল যেগুলোর মাধ্যমে আসলে কোডিংগুলো করতে হয়, তো সেটা তো আমার নেই। তো ফোনেই যতটুকু পারতাম আমি করতাম, কিন্তু আসলে দেখেন যে ইমেজ অ্যাড করতে গেছে, ইমেজটা আপলোড হয় নাই, কন্টেন্ট অ্যাড করতে গেছে, কন্টেন্ট অ্যাড হয় নাই, মানে একটা হজবরল অবস্থা। তো ভাবলাম যে না, এটা আমার দ্বারা হবে না। তখন এই করতে করতে একটা চ্যানেল পেলাম, সেটা হচ্ছে উনি দেখাচ্ছে যে লিড জেনারেশনে কাজ করা যায়, ডাটা এন্ট্রি কাজ করা যায়, 1 ঘন্টায় কাজটা শেষ হয়ে যাবে, এই ধরনের কিছু থাম্বনেল ইউজ করে। তবে হ্যাঁ, ওই ভিডিওগুলো আমি অন করতাম এবং খুবই ইনফরমেটিভ, মানে খুবই ইনফরমেশন ছিল ওগুলোতে, এবং অনর্থক কোনো কথা ছিল না। তখন ভাবলাম যে এই কাজটা তো অনেক সহজ, এটা এইভাবে করতেছে, এটা এইভাবে করতেছে, খুব ইজিলি তো হয়ে যাচ্ছে। তখন ওইটার প্রতি কেমন জানি আমার একটা ইচ্ছা শক্তি চলে আসলো, প্যাশন চলে আসলো, যে না এটাই আমি করতে পারবো। তখন ওনার ওই ভিডিওগুলো পুরো যত প্লে লিস্ট ছিল, পুরো ভিডিওগুলো আমি দেখতে শুরু করলাম, A to Z, কোনো কথা ওনার বাদ দিলাম না। প্রতিটা ভিডিও দেখে এবং আমি চর্চা করতেছি যে হ্যাঁ আমি পারতেছি। কিন্তু পারতে গিয়ে একটা প্রবলেম হচ্ছে যে বিভিন্ন এক্সটেনশন অ্যাড করতে হয়, সেটা আসলে মেনলি ফোনে পসিবল হচ্ছে না, একটা ল্যাপটপের বা একটা পিসির প্রয়োজন হবেই। তখন আমি নিরুপায় হয়ে বাসায় আমি জানালাম যে আমাকে জমি বিক্রি করে হোক অথবা যেভাবে হোক আমাকে একটা ল্যাপটপ নিয়ে দেন। আমার বাবা তো একদম রেগে অবস্থা খারাপ। ছেলে তো আমার শেষ হয়ে যাচ্ছে। যে ছেলে আমার একটা ফোন নিছে, এখন আবার ল্যাপটপ নেবে, এ তো আমাকে ধ্বংস করবে। হ্যাঁ, তো বিভিন্ন গালিগালাজ। তো মনটা খারাপ হলো। তো বলছি ঠিক আছে, ল্যাপটপ যেহেতু নিয়ে দিবেন না, আমি ভাত খাবো না। আর আমি বাসায় ভাত খাওয়া বন্ধ করে দিলাম। আমার মনের ভেতরে একটা তীব্র ইচ্ছা ছিল যে আমি যদি ল্যাপটপটা কোনোভাবে পাই, আমি ইনশাল্লাহ এখান থেকে ইনকাম করতেই পারবো, এরকম একটা প্রবল ইচ্ছা ছিল আমার। কিন্তু ল্যাপটপটা দিয়ে দিচ্ছে না। আমার টিউশনির টাকা থেকে জড়ানো প্রায় 8 থেকে 10 হাজার টাকার মতো ছিল। তো ওই টাকা দিয়ে তো আর ল্যাপটপ হবে না। বাসায় বলতেছি একটা যেভাবে আমাকে ল্যাপটপ নিয়ে দেন, বাবাও শুনতেছে না। তো তখন আমি কি করলাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, যে আমি আর খাবো না ভাত। আমি এরকম 2-3 দিন না খেয়েছিলাম, মানে ল্যাপটপের জন্য, যে আমাকে লাগবে, আপনি যতই কষ্ট থাকেন আমাকে দিতে হবে। তখন আমার বোন আমার বাসাতেই যেহেতু আছে, আমার বড় বোন, উনি তো বাইরে ঘুরছে, আবার এগুলো সম্পর্কে উনি একটু অবগত যে না, একটা স্টুডেন্টের ল্যাপটপ প্রয়োজন। আবার বাবাকে আমি এভাবে বলছিলাম যে আব্বা আমাকে ল্যাপটপটা নিয়ে দেন, আমার কলেজে লাগবে। আমি কি করবো এটা আর বলি নাই। তো বলতেছে কলেজ থেকে নিতে হবে, তাহলে তো নিতে হবে এবার ল্যাপটপটা, যেহেতু কলেজে প্রয়োজন, পড়ালেখা তো করতে হবে। আমি তখন কি করছি, ল্যাপটপের জন্য যে খাওয়া দাওয়া করতেছি না, আবার কলেজে যাওয়া বন্ধ ছিল প্রায় 8 থেকে 10 দিন।
আমাদের ওখান থেকে সিআই ম্যাডাম আবার হচ্ছে আমার বাবাকে ফোন দিছে যে শাহিন কেন কলেজে আসতেছে না। আমার বাবা তখন বলছে যে তোমরা কি শুরু করেছেন, মানে গ্রামের ভাষায়, যে ল্যাপটপ ছাড়া কলেজ করা যাবে নি, ল্যাপটপ প্রয়োজন, তাছাড়া ক্লাস করা যাবে না, আপনারা বলে এইভাবে বলছেন। তখন আমার ম্যাডাম বলছে না তো, আমরা এগুলো কখন বললাম, আমরা তো ল্যাপটপের কথা কখনো বলিনি, এগুলো আপনাকে শাহিন মিথ্যা কথা বলছে। আমার বাবা তো একদম রেগে শেষ, যে সত্যিটা জানে গেছে। বাসায় গিয়ে ওই বয়সেই আবার আমাকে ধরতে গেলে একটু মারধর করছে আর কি আমাকে, যে তুই ল্যাপটপটার জন্য পাগল হয়ে গেছিস, তোকে ল্যাপটপ নিয়ে দিতে হবে, কি এমন ল্যাপটপে করবি। তখন আমি মানে একটু বড় গলায় বললাম যে আপনি আমাকে ল্যাপটপটা একবার নিয়ে দিয়ে দেখেন না আমি কি করতেছি, দেন ল্যাপটপ দিয়ে ইনি এই করছে উনি এই করছে, আর আমি একটা ল্যাপটপ নিবো সামান্য, আমার কি দিচ্ছেন আজ পর্যন্ত, মানে মন খারাপ করে এবং বিভিন্নভাবে কথাগুলো বলতেছি যে আমাকে একটা ল্যাপটপ আপনি নিয়ে দেন যেভাবে হোক। আর এর মধ্যে তো খাচ্ছি না। তখন আমার বোন তখন আমার বাবাকে বুঝাইছে যে আচ্ছা একটা ল্যাপটপ নিয়ে দেন, দেখি কি করে ও, একটাই তো ছেলে, একটাই তো ছেলে, হ্যাঁ প্রায় 1 শতক জমি খাবে, পুরোটা সম্পত্তি তারা খাচ্ছে না, একটা ল্যাপটপ যেভাবে নিয়ে দেন। তখন আমার বাবা কি করলো, আমি বলছিলাম আবার যে আমার কাছে 10,000 টাকা আছে, আপনি কিছু টাকা দেন। তখন আমার বাবা আবার কি করলো, 10,000 টাকা দিল, তার 10,000 আমার 10,000, 20,000 টাকা। এর মধ্যে আবার সিঙ্গার শোরুম কি করছে, কিস্তিতে ল্যাপটপ দিচ্ছে, এই সোর্সটা আমি পেয়ে গেলাম। তখন আমরা কি করলাম, বাবা মা সহ ওই যে সিঙ্গার শোরুমে গেলাম, গিয়ে তখন একটা 43,000 টাকা দিয়ে ল্যাপটপ নিলাম, 20,000 টাকা ডাউন পেমেন্ট, বাকি 23,000 টাকা কিস্তিতে দিতে হবে। প্রথম ল্যাপটপের কনফিগারেশন কি ছিল? প্রথম ল্যাপটপটা ছিল Core i3 7 জেনারেশন, আর র্যাম ছিল হচ্ছে 4GB। 4GB? জি। সিঙ্গারের ল্যাপটপের ওগুলো আমি কিছুই বুঝি না। সিঙ্গার থেকে ল্যাপটপটা ছিল এইচপি ব্র্যান্ডের। ও এইচপি? জি জি। আচ্ছা, ওনারা হচ্ছে ইনস্টলমেন্টে বিক্রি করতো। ওকে। ওখানকার যে ম্যানেজার ছিল বলতেছে ভাই ল্যাপটপটা একটু বুঝে নেন। আমি তো ল্যাপটপ সম্পর্কে কিছুই জানি না, কি আর বুঝে নিব, মানে হ্যাঁ আপনি খালি প্যাকিং করে দেন, আমার আর কিছু লাগবে না, বাসায় গিয়ে যা করার আমি করব। মানে Core i3 এগুলো তেমন একটা কিছু বুঝতাম না, আমি একটা ল্যাপটপ কিনে দিচ্ছি আমার জন্য, এটাই বিশাল কিছু। নিয়ে বাসায় আসলাম, বাসায় এসে কিভাবে ছবি দেখতে হয়, কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, কিচ্ছু আমি পারি না। কারণ ফোনের ফাংশন আর ল্যাপটপের ফাংশন তো আকাশ জমিন তফাৎ। যে ডবল ক্লিক করে যে একটা ইয়াতে ঢোকা যায় ফোল্ডারে, অথবা আপনার রাইট বাটনে ক্লিক করে অফেন করে যেতে হবে, এগুলো আমি কিচ্ছু পারি না। এমনকি করতে গেছি যে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে চলে গেছি, দেখেন যে ফাইল ডিলিট করে ফেলছি, মানে বিভিন্ন প্রবলেম হতো। তখন ওই অবস্থাতেই ওই ল্যাপটপটা নিয়ে আমি আবার আমার কলেজে ব্যাক করলাম। আমার দুইটা রুমমেট ছিল, এরা আবার অনেক আগে থেকে ল্যাপটপ ইউজ করে, তো তাদের আমি হেল্প নিলাম। ওরা আবার ল্যাপটপে মানে ওরা মুভি দেখা, গান শোনা, এগুলো দিয়ে খুবই এক্সপার্ট ওরা ল্যাপটপের। তো ওরা তখন আমাকে মানে বিভিন্ন হেল্প করতেছে, এটা এইভাবে ক্রিয়েট করতে, এটা এইভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ ওটা করলাম। তখন ভাবতেছি, আমি আমার রুমমেটকে বলতেছি, এই রুমমেট আমার ফোনে যে ছবিগুলো আছে আমি ল্যাপটপে পার করবো, কিভাবে করতে হয়। ও বলতেছে একটা একটা কেবল লাগাও, তোমার চার্জারটা লাগাও, হয়ে যাবে। ও শেখাচ্ছে আর কি আমাকে। তো এইভাবে ধীরে ধীরে শিখে গেলাম। উইন্ডোজটা কিভাবে আপডেট দিতে হয় সেটাও আমি জানি না, উইন্ডোজ কি জিনিস সেটাও আমি জানতাম না। এইভাবে চলে যাচ্ছে। দেন আমি যে আবার ইউটিউবে যে ভিডিওগুলো দেখতেছি, আগাগোড়া কিছু খুঁজে পাচ্ছি না, মানে উনি যেখানে দেখাইছে যেভাবে, আমার ল্যাপটপে আমি এগুলো খুঁজে পাচ্ছি না। মানে আরেকটা প্রবলেম, আমার রুমমেটকে জিজ্ঞাসা করলাম যে এটা কিভাবে করবো, তো ও আবার আমাকে হেল্প করতো যে তোমাকে ক্রোম ব্রাউজারটাকে ইনস্টল করতে হবে, মোজিলা ফায়ারফক্স ইনস্টল করতে হবে, আদার্স তুমি এগুলো করতে পারবে না। তো তখন একটু পরিচিত হলাম যে হ্যাঁ এগুলো তো টুলস, এগুলো সফটওয়্যার, এগুলো ছাড়া তো হবে না। তো যখন ওগুলো ইনস্টল করলাম, তারপর ওই ইউটিউবের ভিডিও দেখা মতো আমি ওগুলো ফাংশনগুলো পেলাম। তখন একটা মনের ভিতর বিশ্বাস চলে আসলো, না এবার হবে আমার দ্বারা। তো ল্যাপটপে প্র্যাকটিস করতাম ওই যেগুলো ইউটিউবে দেখাতো। আর এরকম হয়তো যে একটু প্র্যাকটিস করতাম, নতুন যেহেতু ল্যাপটপ নিয়েছি, সবাই আমার রুমমেট দুইটা হচ্ছে মুভি দেখতেছে, নতুন একটা তামিল মুভি আসছে, একটা নাটক আসছে আরফান নিশোর, এরকম ওরা সবসময় ওগুলো নিয়ে ব্যস্ত। তো বলতেছে ওরা যদি ল্যাপটপে মুভি দেখে আমি কেন দেখবো না, ল্যাপটপটা ওরাও তো মুভি দেখার জন্য নিচ্ছে, আমাকেও তো মুভি দেখতে হবে। আমি ওদের সাথে তাল মিলা দেখে ওদের মাধ্যমে আমিও তখন মুভি দেখতে শুরু করলাম, না আমাকে দেখতে হবে মুভি, কারণ ওদের সাথে আমার তাল মেলাতে হবে। এবং ভিডিওগুলো যে ছিল সেটাও আমি কিন্তু রেগুলার 1-1.5 ঘন্টা করে প্র্যাকটিস করতেছি। এর মধ্যে কিন্তু আমি আবার পড়ালেখাটাকে কিন্তু শক্তভাবে ধরে রাখছি, টিউশনিগুলোও ধরে রাখছি, মানে কোনোটাই আমি বাদ দেই নাই। আমাদের ওখানে আমাদের প্রিন্সিপাল ছিল ওই কলেজের, উনি সবসময় বাংলাতে মাইনাস মার্ক দেয়। উনি একজন শিক্ষক আমাদের, যে প্লাস মার্কের পরিবর্তে মাইনাস মার্ক দেয় একটা ভুল হলে। তো ওই কলেজে ওই ব্যাচের মধ্যে আমাদের সর্বপ্রথম আমি ওনার স্টুডেন্ট ছিলাম, যে 40-এর মধ্যে +40 আমি পেয়েছিলাম। তো উনি আমাকে একদম ওনার মানে কাছের করে নিল, যে না এই ছেলেটা অনেক ভালো এবং এই কিছু একটা করবে। তো সবচেয়ে বেশি অপমানিত হতাম আমাদের ওখানকার যে রেজিস্টার স্যার ছিল আর কি, যিনি সবকিছু হ্যান্ডেল করতো। এই যে আমি কলেজ মিস করছি বা আমার টিউশনি সবকিছু আদার্স বিষয়গুলো, বা টাইমলি আমি হচ্ছে আমার সেমিস্টার ফিটা দিতে পারতাম না, রেজিস্ট্রেশন ফিটা দিতে পারতাম না, একদিন লেট হতো, কিন্তু ওই স্যার কোনোভাবে আমাকে কনসিডার করতো না।
মানে উনি সব মানে এরকম মনে করতো যে এই এর তো কোনো প্রবলেম নাই, প্রাইভেট কলেজে পড়ে, কিসের টাকা প্রবলেম। মানে আমার যে অ্যাকচুয়ালি প্রবলেমটা উনি এটা বুঝতো না। এমনও হয়েছে যে আমাদের ওখানকার যে পিয়ন ছিল ওনার দ্বারা আমাকে একটা চড়ও মারছে ওনার মাধ্যমে। উনি যা বলবে ওটাই, মানে ওনার কথার সাথে যে আপনি একটা উত্তর দিবেন, উত্তরটা দেওয়াও ভুল হয়ে যাবে, উত্তর দেওয়া যাবে না। যেদিন আমি কলেজ লাইফটা আমার শেষ করছিলাম, আমার সার্টিফিকেটগুলো তুলতে গেছিলাম ওই কলেজে, ওই স্যার আমাকে এইভাবে বলছিল যে তুমি সার্টিফিকেট তুলে কি করবা, তুলে লাভ নেই, তুমি কিছু করতে পারবে না, তোমার দ্বারা পড়ালেখা হবে না। এই কথাটাও আমাকে বলছে স্যার। খুবই আমি হার্ড হয়েছিলাম আর কি। এইভাবে আমার কলেজ লাইফ শেষ হলো। এবং এই সময়টাতেই আমি আবার কি করতাম, ওই যে রেগুলার ভিডিওগুলো দেখতাম, সেভাবে প্র্যাকটিস করতাম, কিন্তু আগাগোড়াটা আমার ঠিক ছিল না। যে ইউটিউবের ভিডিওগুলোতে এরকমই সিরিয়াল হয়ে সাজানো নেই, একটা আছে তার একটা নাই, আরেকটা আছে তার পরেরটা নাই, তো এরকম বিভিন্ন প্রবলেমে আমি পড়ে গেলাম। আমার এক ছোট ভাই কলেজেরই, ও আমার একদিন হট করে আমার রুমে আসে বলছে, ভাই আপনি এগুলো কাজ করতেছেন, আমাদের তো একটা এখানে ট্রেনিং সেন্টার আছে, এগুলো তো আমরাও শিখতেছি ওখানে। তাই, আচ্ছা চলো আমাকে একটু দেখাবো, আমাকে নিবে কিনা। তো ভাই আমাদের তো ক্লাস শেষের দিকে, তাও আমাকে একটু চলো, আমি তো অনেক কিছু পারি, একটু যদি আমি সাহায্য পাই ওখান থেকে। তো বলছে আচ্ছা ঠিক আছে। কি শিখছিলেন আপনি ওই সময়টাতে ইউটিউব থেকে? যে অ্যাডমিন সাপোর্টের কাজগুলো, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ওকে, এই কাজগুলো এগুলো আপনি ইউটিউব থেকে শিখছেন? যে ইউটিউব থেকে। ওকে। দেন বলতেছে ঠিক আছে তো নিয়ে যাও। তো আমি পরের দিন ওখানে গেলাম, তো 3 থেকে 4টা বা 5টা ক্লাস আমি পেয়েছিলাম ওখানে। তো এটার জন্য আমার থেকে 8,000 টাকা নিয়েছিল ওরা, মানে এই কয়েকটা ক্লাসের জন্যই। আমি বলছিলাম ভাই আমার একটু কনসিডার করেন। বলছে না, কনসিডার করা যায়, এটা তো আমাদের আইটি ইনস্টিটিউট, তোমাকে দিতে হবে। মানে ওটা খুবই ছোট টাইপের একটা আইটি ইনস্টিটিউট ছিল, মানে একটা ছোট একটা প্লেস নিয়ে, মানে খুবই যে হাই ফাই নামি দামি এরকম একটা না। তো বলতেছে এটা তোমাকে দিতে হবে। তাও আমি দিলাম যে না, আপনি নেন, আমাকে কিছুদিন সময় দেন, আমি টাকাটা আপনাকে দিব, তবে আমার শেখা প্রয়োজন আছে। তো ওখানে আমার যে ট্রেনার ছিল মেহেদি ভাই, উনি তখন বলতেছে তুমি তো এগুলো কাজ পারো, এবং কি অনেকগুলো আমরা শেষ করে আসছি, এখন তুমি বুঝতে পারবা কিনা। ভাই আপনি যেখান থেকে আছেন আমাকে ওখান থেকেই বোঝেন, আমার কোনো সমস্যা নেই, আমি সেগুলো আমি সলভ করে নিব। তো উনি তখন ওখান থেকে আমাকে আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করালো, এবং ফাইবারে উনি করাই নাই, এবং রুলসগুলো আমাকে জানালো যে কিভাবে প্রপোজাল পাঠাইতে হয়, কিভাবে বিট করতে হয়, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন কিভাবে করতে হয়, A to Z উনি আমাকে জানালো বিষয়গুলো। তো ওই যে ট্রেনার আমাকে কথাগুলো দিল এবং একটা নির্দিষ্ট একটা গাইডলাইন দিল, আমার ব্রেনের মধ্যে সবগুলো চলে আসলো যে না এইভাবে করতে হবে। আমার মানে কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওদের DSLR ক্যামেরা ছিল, তো আপনাকে একটা প্রফেশনাল ছবি দিতে হবে, ফোন দিয়ে তো প্রফেশনাল ছবি তোলা যাচ্ছে না। তো তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম, নাম মেনশন করবো না, বলছিলাম যে তোমার DSLRটা দিয়ে আমার একটু ছবি তুলে দাও, আমি একটু আপওয়ার্কে দিব। তো ওনারা আমাকে পাত্তা দেয়নি বা আমার ছবিটাও তুলে দেয়নি। তখন আমি কি করছিলাম, আমার যে ফোন থেকে যে এই ছবিটা তোলা যায় ওইটা মানে মানে একটু ঝাপসা টাইপের, ওইটাই তখন আমি আপলোড করছি, ওইভাবেই দিছি। আর প্রতি রাত আমি ল্যাপটপটার সামনে জেগে আছি। একটা যদি ক্লায়েন্ট পাই, একটা ক্লায়েন্ট যদি আমাকে মেসেজ দেয়, আমি যদি বাইরে গেছি, খেতে গেছি, ডাইনিংয়ে গেছি, টিউশন নিতে গেছি, সবসময় আমার ব্রেনে খালি একটা শব্দ মানে ভাসতো, যে মেসেজের শব্দ, টুং করে একটা শব্দ, টুং করে যে মেসেজ করছে। প্রথম প্রেমে পড়লে এরকম হয়, কখন গার্লফ্রেন্ড টেক্সটটা পাঠাবে, কখন টেক্সটটা করবে। তো সবসময় এরকম থাকতো, কিন্তু খুলে দেখতাম যে না। তারপর দেখা গেল যে গার্লফ্রেন্ডের টেক্সট মনে করে সে রাত 1:30টায় টুং করে শব্দ হয়েছে, লাভ দিয়ে উঠেছে, ওটার পরে দেখা গেল বাংলা লিঙ্ক থেকে গ্রামীণ ফোন থেকে জিপি থেকে এসএমএস আসছে এরকম। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে ভাইয়া ঘটছে এটা। কি মেজাজটা খারাপ হইতো ওই সময়টাতে। আর ওই সময় একটা ডিপ্রেশন চলে আসতো, যেখান থেকে মেসেজটা চাইছিলাম। এই জন্য কোন কবি বা কে যেন বলেছিলেন, কোন বিখ্যাত একজন মানুষ, ডেথ ইজ প্রেফারেবল দেন ওয়েট, মৃত্যু অপেক্ষার চেয়ে শ্রেয়, রাইট? হ্যাঁ, মানে অনেক অপেক্ষা করছি, তো কোনো ক্লায়েন্ট মেসেজ করতেছে না। আর যখন একটা জবে বিট করতে যেতাম, মানে প্রপোজাল সাবমিট করতে গেলাম, দেখতাম যে জবটার প্রাইস $1,000। ওই সময় মনে ভাবতাম যে এটা আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এই কাজটা যদি ক্লায়েন্ট আমাকে দেয়, আমি ওনাকে 4 মাস ধরে কাজ করে দেবো। ওকে। তখন কিন্তু আমি এতটা বুঝতাম না যে এই $1,000 আমাকে 3 দিন বা 4 দিনের মধ্যেই কাজটা শেষ করে দিতে হবে, এরকম সিস্টেম কিন্তু আপওয়ার্ক বা ফাইবারের একটা ডেডলাইন থাকে। আমি ভাবতাম যদি ক্লায়েন্ট যদি আমাকে $1,000 দেয়, আমি ওনাকে যদি 4 মাস কেন 5 মাসও যদি বলে আমাকে খেটে দাও, আমি করে দেবো। $1,000 মানে কি তখন প্রায় আপনার 80,000 টাকা বা 84,000 টাকা ছিল। তার মানে কি প্রতি মাসে এভারেজ আমার 20,000 টাকার মতো আছে। বিশাল ব্যাপার, 20,000 টাকার এমনি এখানে পাচ্ছি আমি আপনার 4,000 টাকা অথবা 5,000 টাকা পাচ্ছি। তো আমি যদি প্রতি মাসে 20,000 টাকা পাই, আমার 5 মাস খাটে দিতে কি সমস্যা? কিন্তু বিট করি, অ্যাপ্লিকেশন করি, দেখেন যে ক্লায়েন্ট রেসপন্স করে না, এইভাবেই জেগে থাকি, আসি আমি ওয়েট করে। এর মধ্যে কি হলো, ওই ব্যাচে যে আরো কয়েকজন ছিল, ওরা জানালো যে ওদের একজন কাজ পেয়ে গেছে। তখন আমি আবার হতাশ হয়ে আরো ডিপ্রেশন হয়ে গেল যে ও পাচ্ছে, আমি পারতেছি না, কি করব আমি, আমার দ্বারা কি তাহলে হবে না? আমি অপেক্ষা করেই আছি এভাবে, ও কাজ করলো, ও আর্ন করতেছে,
ইনকামও করছে এবং ট্রেনারের থেকে হেল্প নিছে বিভিন্নভাবে, বাট আমি কাজ পাচ্ছি না। তাও আমি মানে হাল ছাড়া হয়নি, মানে আশাহীন হয়নি। আমি রেগুলার ল্যাপটপ অন করেই রেখেছিলাম, সারা রাত জেগে আমি ল্যাপটপে স্ক্রিন দিকে দেখেছিলাম। এই গল্পের মাঝখানে বলে নেই, ওর ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসতে বলছিলাম আমি মাঝখানে। আমি ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ধরনের প্রমোশন ভিডিও করেছি, অনেক ধরনের, প্রচুর ইমেইল আমি পাই, টেক্সট আমি পাই। পুরনো ফ্রিল্যান্সার যারা আছেন তারাও আমাকে নিয়ে কথা বলেছেন অনেকে। সবাই যে ভালো কথা বলেছেন তা না, অনেক মন্দ কথা বলেছেন। তাদের অনেকের ধারণা আমি ফ্রিল্যান্সিং বুঝি না, অনেক বেশি বলি বা অমুক কিছু বলি। যাই হোক, তো তাদের জন্য বলি যে ওনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আজকে আমি বসেছি আপনাদের এই প্রত্যেকটা জিনিসের জবাব দেওয়ার জন্যে। উনি আমাকে ওনার এ যাবৎকালের সমস্ত ব্যাংক স্টেটমেন্ট আমাকে নিয়ে আসছেন কপি করে। এই যে ওনার ব্যাংক স্টেটমেন্ট, উনি কত টাকা আয় করেছেন, কীভাবে আয় করেছেন, সেই গল্পে আমি আরও সামনের দিকে যাচ্ছি। সো একটু মনোযোগ দিয়ে সামনে, যদিও এটা কারো ব্যাংক স্টেটমেন্ট চাওয়া এটা আমার লাইফে প্রথম। কারণ এই গল্পগুলোতে আসলে অনেকেই মনে করে আমি অনেক বেশি ফেব্রিকেটেড করি, অনেক বেশি হাইব্রিড করি। সো আমার এই জন্যই আমি একদম এক্সট্রিমে চলে গিয়েছি যে না ঠিক আছে, গিভ মি দ্য ব্যাংক স্টেটমেন্ট। ঠিক আছে, তারপর? তো আমি রেগুলার ওয়েট করতাম, কাজ পেতাম না, তো এইভাবে বিট করেই যেতাম। হট করে একদিন দেখি একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়ে দিছে, ওকে, আর রাত 8:30টার দিকে। ওকে। তো যখনই আমাকে মেসেজ করলো আমি খুবই এক্সাইটেড, এই তো একটা আমাকে ক্লায়েন্ট মেসেজ দিয়ে দিছে, তো আমি এখন কি রিপ্লাই দিব সেটা নিয়ে আমি এখন হতাশায় পড়ে গেছি। ক্লায়েন্ট তো মেসেজ দিছে, আমি এখন কি রিপ্লাই দিব? তা ওনাকে রিপ্লাই দিলাম যে থ্যাঙ্কস ফর রিচিং আউট টু মি, মানে গুগল ট্রান্সলেটর ইউজ করে আবার, যে আমার কাছে আসার জন্য আপনাকে ধন্যবাদ। কি ইংলিশ হবে সেটাও আমি বুঝতে পারতেছিলাম না, গুগল ট্রান্সলেটর ইউজ করে তখন আমি রিপ্লাইটা দিলাম। তো তখন আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি এই প্রজেক্টটার জন্য কত টাকা নিবা। তো আমাদের যেহেতু লিড জেনারেশনের কাজ ছিল, তো 1000 লিড ওনাকে কালেক্ট করে দিতে হবে। এটা কি কাজ? লিড জেনারেশন মানে আমি বুঝি না, আপনি আমাকে লিড বলুন। জেনারেশন কাজটা মেইনলি এরকম যে বিভিন্ন কোম্পানির ফাউন্ডার, ওনার, সিইওদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করা, তাদের ফোন নাম্বার কালেক্ট করা, ওকে। তাদের কোম্পানি ইনফরমেশনগুলো সো এটা সিস্টেম আছে কালেক্ট করার? যে কালেক্ট করার সিস্টেম আছে, ওয়াই আছে। ওকে। তো করতে হবে। তো 1000 যদি ডাটা আমি কালেক্ট করি, অলমোস্ট আমার অনেক দিন লেগে যাবে, কারণ আমি তো একাই অনেকগুলো 1000 ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করা। তখন আমি ওনাকে বললাম ঠিক আছে, আমাদের তো যেখানে আমি ইউটিউবে ভিডিওগুলো বিভিন্ন আইডিয়া দিছিল যে 1000 লিড হলে এত টাকা চার্জ করতে হবে, এত টাকা চার্জ করতে হবে। তো সেই আইডিয়ার উপর ভিত্তি করে আমি বললাম যে ঠিক আছে, 1000 ডাটা তো আপনার, তো 1000-এর জন্য আমি আপনার থেকে $100 চার্জ করব। আদার্স যে রেট ছিল ওই রেটের থেকেও আমি কম চাইছি। আদার্স রেট ছিল প্রায় মিনিমাম $200, তো আমি $100 চাইছি। তো উনি সাথে সাথে রিপ্লাই দিল যে টু মাচ এক্সপেন্সিভ, মানে অনেক ব্যয়বহুল এটা। আদার্স ফ্রিল্যান্সারগুলো নাকি ওনাকে $30, $40 অফার করতেছে। তাই আমি বললাম ঠিক আছে, আপনি আমাকে 30 না, আমাকে $25 দেন, আমি ওটাতেই করে দিব। তো দেখি উনি আর কোনো রিপ্লাই করে না প্রায়। আর ওই সময় এতটা এক্সাইটেড, নতুন তো, আমি তো অত প্রফেশনালিজম জানি না। মিনিমাম ওই রাতে ওই ক্লায়েন্টকে 40 থেকে 50টা টেক্সট করছি আমি একটু পরপর, যে প্লিজ কাজটা আমাকে দেন, আমার পরিবারের সমস্যা এটা, মানে একটু এগুলো দিলে তো আরো রিপ্লাই দিবে না? রিপ্লাই দেন, আমি তো অতটা বুঝতে পারি নাই। এই যে একটা ক্লায়েন্ট আসলো, ও আর রেসপন্স করলো না, আরো হতাশায় পড়ে গেলাম যে আসলে আমি এই ক্লায়েন্টটাকে ধরে রাখতে পারলাম না। 15-20 দিন গেল, আরেকটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়ে দিল। তো উনি এখন বলতেছে তুমি স্কাইপে আসো, স্কাইপে এসে তোমার সাথে আমি ভিডিও কলে কথা বলবো, তোমাকে আমি প্রজেক্টের ডিটেলসটা বুঝাই দেবো, রিকোয়ারমেন্টগুলো। ঠিক আছে, স্কাইপে গেলাম। যে উনি আমাকে যে প্রজেক্টটা বোঝাচ্ছে, উনি তো ইংলিশে বলতেছে আমেরিকান স্টাইলে, যে উনির যে কথাগুলো বলতেছে আমি কিছুই ধরতে পারতেছি না। মানে এরকম একটা, কারণ ওই এক্সপার্টনেস কিন্তু আমার কোনো ছিল না, কিছু বুঝতে পারতেছি না। এবং আমাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করতেছে, সেই অ্যান্সারটাও আমি দিতে পারতেছি না, যে ইংলিশটা আমি কীভাবে বানাবো। টেক্সটে হলে তাও আমি গুগল ট্রান্সলেটর ইউজ করে আমি সেই রিপ্লাইগুলো দিতাম, বাট এখানে তো আমি আর ট্রান্সলেটর ইউজ করে সেটাকে ট্রান্সলেট করতে আবার অ্যান্সার দিতে টু লং, এটা তো আর সম্ভব হচ্ছে না। তো তখন সর্বশেষ একটা জিজ্ঞাসা করছিল, আমার এখনো মনে আছে, যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রজেক্ট, তুমি কি এই কাজটি বুঝতে পেরেছো? আর আমরা তো বাঙালি মানুষ, আমি ইয়েস না বল আমি বলছি জি বুঝতে পেরেছি। মানে এটা আমার এক্সপিরিয়েন্স ছিল যে আমি প্রথম কোনো ইংলিশ ক্লায়েন্টকে আমি এইভাবে বলেছি। তো ক্লায়েন্ট বললো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি নাই তুমি কি জিজ্ঞাসা বা বললা, মানে এইটুকু বুঝতে পারতেছি। তো উনি কলটাকে কাট করে দিল। দেওয়ার পর আমি আবার মেসেজ করলাম, এইভাবে বলতেছি যে আমি আপনার প্রজেক্টটা বুঝতে পেরেছি, বাট আমি ইংলিশে দুর্বল, এই কারণে কথা বলতে পারি নাই, আপনি আমাকে কাজটা দেন, এইভাবে রিকোয়েস্ট করতাম ইংলিশে, বাট রেসপন্স করলো না। তো এইভাবে প্রায় আরও 6-7 মাস চলে গেল, কোনো রেসপন্স আমি ক্লায়েন্টের থেকে পেলাম না। কিন্তু আমি হতাশ হই নাই, এর মধ্যে আমি আরও স্কিল আমার গেইন করতে শুরু করলাম, এবং ভাবলাম যে ক্লায়েন্টের সাথে যদি আমি ইংলিশে কথা বলতে পারলাম না, ইংলিশেও মেবি আমাকে আরও ইমপ্রুভ করতে হবে। তো ইংলিশে ইমপ্রুভ করবো কীভাবে? তখন আমার একজন টিচারের কথা মনে পড়লো, আমার ক্লাস 6-এ যে টিচার আমাকে টেন্স শিখাইছিল আর কি, শহীদুল স্যার, আমার এখনও মনে আছে।
উনি এমনভাবে শেখাইছিল, উনি ম্যাথের টিচার ছিল বাট টেন্সটা উনি আমাকে শেখাইছিল। তো উনার লেকচার শিটগুলো আমি বের করলাম, ওগুলো আমি প্রত্যেকটা লেকচার শিট আমার সাথে আবার কালেক্ট করা ছিল ইংলিশের বইগুলো, বের করে টেন্সের যে রুলসগুলো ওগুলো আবার পুনরায় আমি রিভিশন দেওয়া শুরু করলাম, নিজে নিজে বিভিন্ন সেন্টেন্স তৈরি করলাম। আমার এক ফ্রেন্ড ছিল, ওর নাম সাগর, তারপর আমার রুমমেট, ওদেরকে বললাম আচ্ছা তোমরা যে কথাগুলো বলবা কিছু কিছু কথা আমার সাথে ইংলিশে কথা বলো। ওরা তখন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, এই তুমি বাংলাদেশে মানে তুমি আবার ইংলিশে, আমরাই তো ইংলিশ পারি না, তোমাকে আর কি বলবো, এরকম আর কি বলতো। তো তখন ভাবলাম যে না তাহলে তো হবে না। তখন আমি কি করলাম যে ফোনে যে ট্রান্সলেটর অ্যাপটা ওখান থেকেই আমি বাংলাটা বলতেছি, ইংলিশ ট্রান্সলেট করে দিচ্ছে, আবার আমি ইংলিশটা বলতেছি, ওই বাংলা ট্রান্সলেটটা ঠিক হচ্ছে কিনা। আবার অনলাইনে বিভিন্ন টুলস আছে যে গ্রামার চেকার করার জন্য যে আমার ঠিক আছে কিনা। আর এর মধ্যে একটা ডিকশনারি কিনে নিলাম ভোকাবুলারিটা আরও ইমপ্রুভ করার জন্য। তো তখন ধারাবাহিকভাবে যেগুলো যেগুলো কমিউনিকেশনের জন্য দরকার সেগুলো অনেকগুলো আয়ত্তে আমার চলে আসলো। আর এর মধ্যে কিছু বইও পড়ছিলাম, সাইপোর্টস ইংলিশ বই পড়ছিলাম এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছিলাম। তখন থেকে আমি আবার হচ্ছে যে মুনজারিন শহীদ আপুকে অনেক ফলো করতাম। মুনজারিন শহীদকে? জি জি, উনাকে ফলো করতাম যে উনি ইংলিশে অনর্গল কথা বলতেছে, রেগুলার ভিডিও দিচ্ছে, উনার ভিডিওগুলোকে আমি ফলো করতাম এবং দেখতাম যে উনি অনেক কিছু শেখাতো। এবং উনার একটা পিডিএফ ফাইল বের করছিল যে ইংলিশ স্পোকেন কোর্স, ঘরে বসে ইংলিশ স্পোকেন কোর্স। হ্যাঁ, ওই করোনার সময়টাতে বোধহয়। করোনার সময়টাতে, জি। তো স্টোরিটা আমি জানি, এটা বিগ সেল হয়েছিল। জি, ওইটাও আমি তখন কিনলাম, 75 টাকা দাম ছিল। বিট করছি একটা ক্লায়েন্টের, বিট করে আমি আবার ওই দিন রাতেই আমি বাসায় ব্যাক করছি, আমার গ্রামের বাসায়। আর গ্রামের বাসায় গিয়ে তো নেট আর কিনি নাই আমি, বললাম ক্লায়েন্ট তো আমাকে মেসেজ দেয় না, নেট কেনার প্রয়োজন নেই, শুধু শুধু তখন 56 টাকা দিয়ে 2 জিবি দিত, তো কি দরকার 56 টাকা নষ্ট করা, থাক। টিউশনিগুলো কিন্তু আমার কন্টিনিউ ছিল। আর বাসায় যেহেতু আমি যাচ্ছি টিউশনি করাতে, আমি একটা ইনকাম হচ্ছে ভালোই, তখন আবার বিভিন্ন দই মিষ্টি নিয়ে যেতাম, বাসাও খুশি হইতে যে আমি টিউশনি করাচ্ছি, তেমন একটা ফ্যামিলিতে চাপ নেই আর। তো ওইভাবে আসি আমি। 2-3 দিন পর আমি আবার এমবি কিনলাম, কি যেন মনে করে এমবি কিনে আমি যখনই ডাটা অন করলাম সাথে সাথে একটা মেসেজ চলে আসলো যে আমি আপওয়ার্ক থেকে একটা অফার পাইছি, কোনো ধরনের কথাবার্তা নেই, ডাইরেক্ট একটা অফার পেয়ে গেছি। আমি তো আর কিছু বুঝতেছি না কি অফার, মানে আমি খুবই একটু এক্সাইটেড হয়ে গেলাম কি এটা। দেন আমি আপওয়ার্কে ঢুকে দেখি যে একটা আমেরিকান লেডিস ক্লায়েন্ট আমাকে ডাইরেক্ট একটা অফার দিয়ে দিছে প্রতি ঘন্টায় $3, বুঝছেন। এবং সেখানে লিখছে যে তুমি এই কাজটা যদি করে দিতে পারো, তুমি জাস্ট আমার উইকলি 1 আওয়ার ইউজ করবা, 1 ঘন্টা ইউজ করবা, এবং তোমাকে এই 1 ঘন্টার জন্য $3 পে করা হবে। তুমি এই 1 ঘন্টায় যে লিডগুলো কালেক্ট করতে পারবা সেগুলো আমাদের সাবমিট করবা, আমরা এগুলো রিভিউতে রাখবো এবং দেখবো যে তোমার যদি কোয়ালিটি বেটার থাকে দেন হচ্ছে তোমাকে আমরা লং টার্মের জন্য হায়ার করবো। ওকে, জি। তখন এটা ছিল হচ্ছে 2018 সালের 26শে নভেম্বর, ফার্স্ট যে জবটা আমি পেয়েছিলাম। তখন আমি কাজটা অ্যাকসেপ্ট করলাম এবং দেখলাম যে গুগল ক্লাউডে যারা কাজ করে মেনলি ওনাদের ডাটাগুলো প্রয়োজন। তো আমি সোর্স পাচ্ছিলাম না যে আমি এগুলো কীভাবে কালেক্ট করব। গুগলে সার্চ করতেছি, লিঙ্কডইনে সার্চ করতেছি বিভিন্ন ওয়েতে, বাট এনাফ ডাটা পাচ্ছি না আমি, বা কোয়ালিটিফুল ডাটাগুলো পাচ্ছি না। দেন তাও আমি ওগুলো থেকে ফিল্টার করে প্রায় 1 ঘন্টার জন্য আমি প্রায় 2 দিন খাটছি। বিল কিন্তু আমি 1 ঘন্টা উঠেছি $3, বাট ওই 1 ঘন্টার জন্য আমি কোয়ালিটিফুল ডাটাগুলো দেওয়ার জন্য আমি 2 দিন খাটছি প্রায়, যাতে আমি কোয়ালিটিফুল ডাটাগুলো দিতে পারি। 1 ঘন্টায় প্রায় আমি তখন ডাটা দিয়েছিলাম আমাকে 40টার মতো। হ্যাঁ, যদি আমি হিসাব করি যে খুবই বেশি দিয়ে দিয়েছিলাম। 1 ঘন্টায় সর্বোচ্চ 15টা বা 20টা দেওয়া যেতে পারে, বা সর্বোচ্চ 30টা, বাট আমি 40টা 50টা এরকম দিয়ে দিয়েছিলাম। তো যখন বেশি ডাটা দিয়ে দিলাম এবং ক্লায়েন্ট বলে ঠিক আছে আমরা এখন রিভিউতে নিই। তো রিভিউতে নেওয়ার পর সম্ভবত 11 দিন কিংবা 12 দিন পর আবার আমাকে মেসেজ করছে, মেসেজ করে বলতেছে যে তোমার কাজটা কোয়ালিটি অনেক বেটার ছিল, তুমি আরো 10 ঘন্টা কাজ করো। ওকে, সো $30 অফার। জি, 30 আপনার 10 ঘন্টা বলতে আর $30 অফার চলে আসলো আমার। তো আমি তো খুবই এক্সাইটেড, যাকে এবার মনে হয় আমার লাকটা খুলতেছে। তো আমি তখন কাজ শুরু করলাম, কিন্তু এই 10 ঘন্টা কাজ করতে গিয়ে আমি মনে হয় অলমোস্ট 50 থেকে 60 ঘন্টা কাজ করছি। মানে 10 ঘন্টারই বিল উঠাইছি, বাট 50-60 ঘন্টা কাজ করছি, কারণ ক্লায়েন্টকে যাতে আমি স্যাটিসফাইড করতে পারি। রাত দিন খেটে যেটাকে বলে। জি, রাত দিন খেটে আমি কাজ। আবার আপওয়ার্কে কিন্তু এরকম সিস্টেম ছিল যে টাইম ট্র্যাকার ইউজ করতে হবে। ও জি, মানে আমি কত ঘন্টা কাজ করতেছি এক্স্যাক্টলি ওরা টাইমটাকে কিন্তু কাউন্ট করবে, আমি কাজ করতেছি কিনা স্ক্রিনশট তুলবে। তো আমি সেটাকে অন করে রাখছি। 10 ঘন্টা যখনই হয়ে গেছে আমি বন্ধ করে দিছি। 10 ঘন্টা হওয়ার পর বাকি যে আরো আমি 40 ঘন্টা 50 ঘন্টা খাটছি সেটা কোনো টাইম ট্র্যাকার ইউজ করি নাই, নিজের মতো করে কাজ করে সেগুলোকে আমি ডেলিভারি দিছি। তো বলতেছে হ্যাঁ তোমার কাজটা এবারেও ঠিক আছে, তুমি আরো 20 ঘন্টা কাজ করো।
ব্যাকগ্রাউন্ডে আজানের সাউন্ড আসতে পারে প্রিয় দর্শক এবং শ্রোতা, যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন মাগরিবের আজান হচ্ছে। সো ডেফিনেটলি আমরা একটা ছোট্ট বিরতি নেব আজানের জন্য, কিন্তু সেটা আপনারা দেখতে পাবেন না। আরও আমাকে 20 ঘন্টা কাজ করতে বললো, তাহলে ওই ক্লায়েন্টের সাথে আমার টোটাল 30 আওয়ার্সের কিন্তু কাজ হয়ে গেল। তাহলে অলমোস্ট আমার $90 কিন্তু ওখান থেকে ইনকাম হয়ে গেল। আমার মধ্যে একটা আরো প্রফেশনালিজম ভাব চলে আসলো যে না, কনফিডেন্স চলে আসলো যে না, এবার তাহলে আমি ক্লায়েন্ট পাচ্ছি, যেহেতু আমি এবার ইনকাম হবে। তো এই ডলারটা তো তখন অ্যাকাউন্টে ঢোকেনি, তখন আপনি জাস্ট দেখতে পাচ্ছেন যে আপনার এই আপওয়ার্ক প্রোফাইলে জমা হচ্ছে। প্রোফাইলে রিপোর্টসে গিয়ে টাকাটা আমি কত ঘন্টা ট্র্যাক করছি, কত আওয়ার্স এবং কত ডলার এ টু জেড অ্যাড হচ্ছে। বাট ওই ব্যালেন্সটা আমি পাচ্ছিলাম অলমোস্ট 14 দিন পর। তো $90 ইনকাম করার পর ক্লায়েন্ট তখন কন্ট্রাক্টটা এন্ড করলো, বললো যে আমার এই পর্যন্ত কাজ শেষ, তো নেক্সট ডে যদি থাকে আমি তোমাকে আপডেট দেবো। ওকে। তো উনি কন্ট্রাক্টটা ইন করলো এবং আমাকে একটা ভালো লেভেল একটা ফিডব্যাক দিছিল। ওকে। জি। আর ডিপ্লোমা শেষ করলাম, ডিপ্লোমা শেষ করে আমি এমন কি জব করব, এমন একটা মাথায় কাজ করতে যে কত বড় আমি একটা জব পাবো আমি। তো যখন জমি বিক্রি করতে হলো, আমি হার্ড হয়ে গেলাম। আরও আমার একটা উৎসাহ এবং আগ্রহ এবং মনের ভিতর যে তীব্র একটা ইচ্ছা জাগলো যে না, কিছু একটা করতে হবে, এবং সেটা ফ্রিল্যান্সিং থেকেই। যেহেতু আমি $90 ইনকাম করছি, অথবা আমার দ্বারা হবে। তো এইভাবে কন্টিনিউ আমি বিট করতে যাচ্ছি, বিট করেই যাচ্ছি। ক্লায়েন্ট আমার একটা রেসপন্স করে না আমার প্রোফাইলে ফিডব্যাক থাকার পরও। এরপরে একটা $5 জব পাইলাম। ওইটা কাজ ছিল আবার কি, গুগল থেকে একটা অ্যাপ আমাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ওই অ্যাপটাতে একটা 5 স্টার রিভিউ আমাকে দিতে হবে। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। এরকম 10টা যদি আমি রিভিউ দিতে পারি, আমাকে $5 দিবে। আমি বললাম ঠিক আছে, দেন, আমার ওইটাই হয়ে যাবে। তো এই কাজটা আমি নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর উনিও একটা ভালো ফিডব্যাক দিল। তো এর মধ্যেও আমার ডিপ্লোমার সপ্তম সেমিস্টার শেষ, দেন ইন্টার্নি। আর এর মধ্যেও আমার যে টাকার সমস্যা ছিল, ওই যে বাবা 2 লক্ষ টাকা জমি বিক্রি করছিল, ওখান থেকেও আমাকে টাকা দিত। আবার পাশাপাশি আমি এখান থেকে যে $90 আর্ন করছিলাম, আর এখানে $5, মানে টোটাল মিলে 20% আপওয়ার্কের চার্জ বাদ দিয়ে যেটা পেয়েছিলাম, ওই টাকাটা কিছু ছিল আমার কাছে, এটা দিয়ে আমার চলতো। আবার টিউশনিটাও আমি ধরে রাখছিলাম, টিউশনিগুলো আমি ছাড়ি নাই। আমি কেন ছাড়ি না, আমি এইটুকু মাথার মধ্যে ছিল আমার যে আমি তখনই ছাড়বো যখন আমার একটা নির্দিষ্ট আর্নিং আমি ফ্রিল্যান্স থেকে করতে পারবো, কন্টিনিউয়াসলি আসতে থাকবে, আমাকে হতাশ হয়ে থাকতে হবে না বা আর্নিং লেস থাকতে হবে না, তখন আমি এগুলো বাদ দিব। তো টিউশনিগুলো ফুল দামে ধরে রাখছি, ছাড়ি নাই আমি। তো ওখান থেকে যে টাকাটা আসতো, তো দিব্যি আল্লাহর রহমতে একটা ভালোভাবে চলতেছিলাম। এর মধ্যে তো আবার করোনা শুরু হয়ে গেল। যখনই করোনা শুরু হয়ে গেল, হোস্টেল পুরো অফ, বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে তখন ভাবলাম যে যেহেতু একবারে বাসায় চলে আসছি, এখন তো আমার পড়ালেখা আর নাই, টিউশনিগুলোও বন্ধ, ফুল টাইম আমি সময় দিতে পারতেছি। এখন যেভাবে হোক আমাকে লং টার্ম প্রজেক্ট ধরতে হবে এবং বড় বড় প্রজেক্টগুলো ধরতে হবে। তখন মানে বিডের পরিমাণ আমার বাড়াই দিলাম। আগে ডেইলি 3টা করতাম, এখন 5টা করতেছি। এই করতে করতে হট করে আমার আরও একটা ক্লায়েন্ট মেসেজ দিয়ে দিল। তো ওই ক্লায়েন্টের নাম ছিল আমার অ্যান্থনি, ইউএস এর ক্লায়েন্ট। উনি আমাকে অফার করলো প্রতি ঘন্টায় $5 করে। ওকে। জি। প্রায় 40 ঘন্টা আমাকে কাজ করতে হবে। আর যখনই আমার ক্লায়েন্ট একটা কাজ দিত, সপ্তাহে আমাকে কত ঘন্টা কাজ করতে হবে এবং পার আওয়ারে কত রেট দিচ্ছে, সেটা আমি ক্যালকুলেট করতাম। হিসাব করে দেখতেছি যে প্রতি সপ্তাহে আমার $200 হচ্ছে। ওরে 16,000 টাকা, বিশাল ব্যাপার তো। মানে খুবই এক্সাইটেড আমি। তো ওই ক্লায়েন্ট আমাকে যে কাজটা দিয়েছিল, সেটা হচ্ছে আমাকে অনেকগুলো ফোল্ডার দিয়েছিল এবং ইনভয়েস, ব্যাংক স্টেটমেন্টের দিয়ে বলছিল যে তুমি এই ফোল্ডারগুলো স্টেটমেন্ট অনুযায়ী রিনেম করিও। কারণ রিনেম কি, এটা আমি বুঝে উঠতে পারি নাই। রিনেমটা কি? তখন যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার অনেককে আমি চিনি, দেন তাদেরকে আমি মেসেজ করতেছি, স্টেটমেন্টে যে নামটা আছে সেই নামটা দিয়ে ফোল্ডার নামটা করতে হবে। জি, এক্স্যাক্টলি এটাই করতে হবে। বাট আমি কতগুলো ফোল্ডার ছিল এরকম, কতগুলো স্টেটমেন্ট? প্রায় আমাকে 150-এর মতো না 200 এরকম কতগুলো দিয়েছিল আর কি। ওকে, তো খুব অল্প সময়ের কাজ তো। হ্যাঁ, অল্প সময়ের কাজ। ওটা শেষ হলে আবার দিবে আমাকে। ওকে। মানে এইভাবে আমাকে বলছে করতে থাকতে হবে। তো রিনেম কিভাবে করতে হয়, ইউটিউবে সার্চ দিচ্ছি, রিনেম রিলেটেড কোনো ভিডিও আমি পাচ্ছি না। তারপর দেন সাকসেসফুল কিছু বড় ভাই ছিল ফ্রিল্যান্সার, ওদেরকে আমি চিনি, বিভিন্ন মিটআপে দেখছি, বড় বড় আপার বাংলাদেশ গ্রুপগুলোতে এরা মিটআপ করতো এবং বগুড়াও করছিল। বাট আমি লজ্জায় যেতে পারি না, কারণ ওরা যদি আমাকে জিজ্ঞাসা করে কত ডলার ইনকাম করছো, টপ রেটেড হয়েছে কিনা, মানে এই লজ্জাবোধে আমি যাচ্ছি না, কি অ্যান্সার দেবো ওনাদের? অ্যান্সার দেওয়ার মতো আমার কিছু ছিল না। তো তবুও কিছু পরিচিত ভাইকে আমি নক করলাম যে ভাই, আমার একটা ক্লায়েন্ট বলতেছে আমাকে কিছু ফাইল দিয়েছে, ফাইল দিয়ে এখন বলতেছে এগুলো রিনেম করতে হবে। তো বলতেছে কি এটা তো আমিও বুঝে উঠতে পারতেছি না, মানে ওনারাও আর কি বুঝে উঠতে পারতেছে না। আর ওই সময়টা ছিল রাত প্রায় 2টা, অলমোস্ট সবাই ঘুমাই গেছিল। তো মানে আমি যে রিনাম বলেছি সেই রিনাম না, অন্য কোনো কিছু বোধহয়। এটা কি করতে হবে আসলে? আপনি যেটা বলেছেন সেটাই করতে হবে। এটা তো সহজ কাজ, কপি করে পেস্ট করে দিলেই। কিন্তু কেউ ক্লায়েন্ট এমন ভাবে বলছিল ওইটা যে বোঝা আসলে যাচ্ছিল না। ওকে। মানে ক্লায়েন্টের ইংলিশটা এমন ভাবে লেখা ছিল
আমাকে টোটাল 3টা কাজ করতে বলা হয়েছিল, যে ফোল্ডারটাকে রিনেম করতে হবে, ইনভয়েসের যে ডেটটা আছে সেটা রিনেমের মধ্যে রাখতে হবে, মানে এই টু জেড ইনস্ট্রাকশন আমাকে দিচ্ছে। বাট আমি স্ক্রিনশট নিয়ে ওনাকে পাঠাচ্ছি, ওনারাও কেউ বুঝতে পারতেছে না ক্লায়েন্টের কথাটা। তো যখনই কেউ বুঝতে পারতেছে না, আবার এদিকে আমাকে সময় দেওয়া হয়েছিল যে 3 ঘন্টার মধ্যেই 150 আমাকে কমপ্লিট করে দিতে হবে। রাত তখন 1:30-2টা। আবার অনেকে মেসেজ করতেছি, রেসপন্স নাই, অনেকে ঘুমাই গেছে। খুব হতাশে পড়ে গেলাম যে কাজটা কীভাবে, কাজটা আমি অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলছি। এমনকি আমি অ্যাকসেপ্ট করার পর 2 ঘন্টা সময় ব্যয় করে ফেলছি টাইম ট্রেকার দিয়ে। ক্লায়েন্ট আমাকে একটা ফিডব্যাক দিতে পারবে। উনি আমাকে 3 ঘন্টা পর আমাকে মেসেজ দিছে, দিয়ে বলছে তোমার কাজ কমপ্লিট হয়েছে? আমি বললাম না, হয় নাই। বলছে তুমি তো অলরেডি 2 ঘন্টা সময় ট্র্যাক করে ফেলছো, মানে $10 নিয়ে ফেলছো, তাও তুমি কাজ এখনো শেষ করো নাই, কতগুলো করছো? আমি বললাম একটাও করতে পারিনি। উনি সাথে সাথে কন্ট্রাক্টটা ইন করে দিল, আমার দ্বারা কাজ করা হবে না, এবং আমার প্রোফাইলে একটা 3 স্টার কি 4 স্টার এরকম একটা রিভিউ দিয়ে দিল, যে মানে প্রোফাইলটা আমার ড্যামেজের দিকে চলে আসলো। থার্ড রিভিউটাই কিন্তু আমার এরকম হয়ে গেল, যে একটা ধাক্কা খেয়ে গেলাম, যে কিছু পারলাম না। দেন আমি পরের দিন সকালে উঠলাম, ওঠার পর রিনেমটা কি। তো এর মধ্যে আবার কি হয়েছে, একটা ভিডিও আমি ডাউনলোড করছি। তো সেই ভিডিওটা ফোন থেকে ডাউনলোড করার পর ওই যে সংখ্যা সহ আসে 1 2 3 4 5 এরকম মানে লেখা আসে। তো ওই ভিডিওটা আমার ল্যাপটপে ট্রান্সফার করে আমি ওটাকে এখন নাম দিব যে এটা কোন ভিডিও। অ্যান্ড ভিডিওটার নাম দিতে গিয়ে এখন সবার নিচে গিয়ে দেখি রিনেম লেখা আছে। আমি অবাক হয়ে গেলাম যে কি এই রিনেম, আমি এর আগে বুঝতে পারি নাই। রিনেম করলাম এবং সাথে সাথে ক্লায়েন্টকে আবার মেসেজ করলাম যে তুমি যে আমার কাজটা দিয়েছিলে আমি গতকালকে বুঝতে পারিনি আসলে রিনেমটা কি, এখন আমি বুঝতে পেরেছি, তুমি যদি আমাকে এখন কাজটা দাও। তো উনি আবার কি করলো, হ্যাঁ আমাকে পরের রাতেই, ওই রাতেই $5 না দিয়ে তখন আমাকে $3 প্রতি ঘন্টায় দিল। আচ্ছা। এবং একটা লিমিট করে দিল ওই 150 ফোল্ডারের জন্য অনলি 2 আওয়ার্স। ওকে, যে 2 ঘন্টার বেশি তুমি সময় নিতে পারবে না। ওই যে আমি প্রথমে সময় খেয়ে ফেলছি বাট কাজ করি নাই, মানে আমার প্রতি একটা উনি অবিশ্বাস তৈরি হয়ে গেছে। তো উনি 2 ঘন্টা এবং $3 করে দিল। তো আমি বললাম ঠিক আছে তুমি দাও। তো দেওয়ার পর আমি ওই কাজটা রিনেম করে ইনভয়েস অনুযায়ী করলাম। করার পর উনি কাজে হ্যাপি, এবং তারপর আমাকে কন্টিনিউয়াসলি উনি কাজ দিতে শুরু করলাম। ওই ক্লায়েন্টের থেকেই আমার এখনো মনে আছে যে প্রায় $700 মতো আমি কাজ করছিলাম, প্রতি ঘন্টায় $3 করে। তো এই ক্লায়েন্টের কাজ আমার কন্টিনিউ ছিল, এবং আদার্স জবে আমি বিট করতাম সেগুলোও কাজ আমি পেতে ধরলাম। কিন্তু পেতে ধরতে গিয়ে মানে অনেক প্রতিবন্ধকতার শিকার হচ্ছিলাম আর কি। নতুন অবস্থায় সব আইডিয়া নাই, তাও আমি শেখা কন্টিনিউ রাখলাম। রাখতে রাখতে আমি তখন আরও কিছু ক্লায়েন্ট পেয়ে গেলাম। করোনার সময় ফুল টাইম আমি কাজ করতেছি, এবং ক্লায়েন্টগুলো দেখেন যে $50, $100, $150 আমাকে পে করতেছে। করতে করতে আমি কিছু বড় প্রজেক্টও পেতে শুরু করলাম। যেমন দেখেন প্রায় $500, $600, এবং ডেডলাইনটা খুবই শর্ট ছিল, উইদিন 2 days or 3 days এর মধ্যে ডেলিভারি দিতে হবে। তো একাই আর সেটা হচ্ছে না। তখন আমি ভাবলাম যে যেহেতু একা আমি পারতেছি না, তাহলে আমার কিছু টিম মেম্বার প্রয়োজন। তাহলে টিম মেম্বারটা পাবো কোথায়? বাইরে থেকে সোর্স করলাম, করার পর ওদেরকে আমি কাজগুলো দিচ্ছি, কিন্তু কাজ ভুল করতেছে, মানে যেভাবে কাজটা করা দরকার সেভাবে করতে পারতেছে না। দেন আমি কি করলাম, যে যেহেতু করতে পারতেছে না, তাহলে আমি এক কাজ করি, আমি কিছু ছেলেকে শেখাই, তারা শিখলে তারাই আমাকে আমার কাজটা করে দিতে পারবে, এবং আমি যেভাবে শেখাবো তারা তো সেভাবেই কাজটা করবে, এই ট্রাস্টটুকু তো অন্তত থাকবে। দেন আমি একটা ফ্রি কোর্স আমার পেজে আর কি দিলাম, আমি স্টুডেন্টগুলোকে ফ্রিতে শেখাবো, শেখানোর বিনিময়ে আমাকে আমার কাজে হেল্প করতে হবে, এবং আমি এটার জন্য স্যালারি দিব। প্রায় 100 জনের মতো সেখানে জয়েন করলো। হ্যাঁ জি, 100 জনের পর জয়েন করার পর তাদের আমি ক্লাস নিচ্ছি, নিতে নিতে দেখেন যে প্রথম দিন 100 জন, দ্বিতীয় দিন 60 জন, তৃতীয় দিন 50 জন, কমতে 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 আমার যে শেষে একদম শেষের দিকে চলে যাব, দেখেন যে 5 জন স্টুডেন্ট আমার নাই। একদম মানে ফ্রি কোর্সে যা হয় আর কি। তো পেলাম না এখান থেকে, তখন 1 জন না 2 জনকে পেলাম যারা শেষ পর্যন্ত ছিল, বাট তেমন একটা এক্সপার্ট হয়ে উঠতে পারে নাই। তো যখন উঠতে পারলো না, তখন তো আর আমার কাজে হেল্প করতে পারতেছে না। তখন আমি কি করব এটা নিয়ে অল টাইম ভাবতেছি যে কি করা যায়, কিভাবে এই বড় প্রজেক্টগুলো আসতেছে হ্যান্ডেল কিভাবে করব, বা কাউকে নর্মাল কাউকে নিচ্ছি সে তো ভুল করতেছে, টাকা নিচ্ছে কিন্তু ভুল করতেছে। আমি তো তখন করোনাতে বাসায়, এর মধ্যে আমার পাশের কয়েকটা ছেলে ওরা আবার বুঝতে পারছে যে আমি এই কাজগুলো করতেছি। তো আমি একটা জিনিস মিসিং করে গেছি, সেটা হচ্ছে যে আমি যে প্রথম যে কাজটা করেছিলাম, এই কাজটা করার সময় বাসাতে ছিলাম, আমি দিন রাত ল্যাপটপে বসে কাজ করতেছিলাম। আমার বাবা ওই সময়গুলোতেও আমাকে গালাইছে, গালিগালাজ করছে যে একদম পুরা নষ্ট হয়ে গেছে। ল্যাপটপে বসে কি করে? আগে তাও বাড়ি আসলে জমি বাড়িগুলোতে যাইতো, এখন তো ওটাও যাচ্ছে না, এখন দিন রাত মাথা ওখানে ঢুকাই দিছে। আমার বাবাকে আমি বলতেছি, আব্বা আমি যে কাজ করতেছি, এই যে দেখেন টাকা $1টা আসে, বলে তুই 5 টাকা আর 10 টাকা দিয়ে কি করবি? $1টা তো ওনাকে আমি বোঝানোর ট্রাই করতেছি যে $1 = 84 টাকা, কথা ওগুলো ওইখানেই থাকবে, কোনোদিন বাংলাদেশে আসবে না।
এবারে কেউ আর বুঝে না বিষয়টা। হ্যাঁ, বললাম না ঠিক আছে, আপনাদের বুঝতে হবে না, আমি আগে করি, যেদিন আমি সাকসেস হবো সেদিন আপনাদের আমি দেখাবো। তো ওই যে আমি কাজ করি, আমার বাবা আবার বিভিন্নখানে বলে বেড়াইছে হ্যাঁ, যে আমার ছেলেটা এরকম এরকম করতেছে, কি যে করছে, মাথার যে কি ভূত ঢুকছে, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, ও আর মানুষ করতে পারলাম না। তো যারা আবার জানে এই বিষয়গুলো, বাইরে পড়ালেখা করছে, ওরা আবার এই বিষয়টা জানে গেছে যে কি শাহিনিগুলো করতেছে, তাহলে তো ওর কাছে যাওয়া প্রয়োজন। ওই যে করোনার সময় সবাই বাসায়, হ্যাঁ, তখন ওরকম আমার এলাকায় 2 থেকে 3 জন ছেলে আসলো, আসার পর বলতেছে শাহিন তুমি যেগুলো করতেছো এগুলো আমাদেরও শেখাও, হ্যাঁ। এবং এটার জন্য তোমাকে আমরা টাকা দিব। সো আপনি টিম বিল্ড করে ফেললেন। হ্যাঁ, তখন আমি কি করলাম, ওই ওনাদেরকে শেখাতে শুরু করলাম, এবং এক্সপার্ট ছিল, ওদের মাধ্যমে আমি একটা টিম করে নিতে পারলাম। ওকে। দেন ওদেরকে আমি কাজ দিতে শুরু করলাম, ওরা কাজ করতেছে। আর এমন সময় এমনও হয়েছিল যে আমার প্রোফাইলে যে ডে বাই ডে রিভিউ বাড়তে শুরু করলো এবং কাজ কমপ্লিট হয়ে গেল, তখন ক্লায়েন্টকে আর কিছু বলতে হয় না, দেখবেন যে বিট করলেই ক্লায়েন্ট চলে আসে, বিকজ প্রোফাইলে তো দেখা যায় আপনার প্রোফাইলটা আমি কত টাকা ইনকাম করলাম সবকিছু দেখা যাচ্ছে। এখনো আছে তো নিশ্চয়ই আপনার আপওয়ার্কের প্রোফাইল? জি, আমার আপওয়ার্কের প্রোফাইল কত আছে ওখানে? আপনার কি নামে আছে? শাহিন? এমডি শাহিনুর রহমান। এমডি শাহিনুর রহমান, জি। ওকে, তারপর টিম বাড়াতে গিয়ে সমস্যা হলো কি, একজন টিম মেম্বার 1 থেকে 2 মাস কাজ করতেছে, এরপর যদি ওর প্রোফাইলে ইনকাম হতে শুরু করতেছে, ও আর আমার কাছে থাকতেছে না, চলে যাচ্ছে। তো তখন ভাবলাম যে যেহেতু চলে যাচ্ছে তাহলে আরেকটা ব্যাচ নিতে হবে আমাকে, আর ওখান থেকে আমি কিছু জন পাবো। এভাবে পেতে 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 আমি তখন বর্তমানে আমার 8 জন আমার টিম মেম্বার কাজ করতেছে। ওকে। সব আমার স্টুডেন্টগুলোই আমাকে আমার টিমে রাখছি আমি। তো এভাবে হওয়ার পর যে বিষয়টা আমি এখানে মিসিং করে গেছি সেটা হচ্ছে যে আমার টিম মেম্বারগুলো কাজের মধ্যে কি করতো, মানে ওদের তো আমি পার মান্থ হিসেবে দিতাম না, ও কতটুকু কাজ কমপ্লিট করলো সেটার উপর আমি পেমেন্ট করতাম। তো কি করতো, ওই যে একটা লিড কালেক্ট করলেই 5 টাকা 6 টাকা দেখবেন যে একটা ইনভ্যালিড অথবা অ্যাকুরেট না অ্যাড করে রেখে দিছে, মানে ওর সংখ্যাটাকে বাড়ানোর জন্য। ওকে। তো ওই কাজটা আমি যখন আবার চেক না করে ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিছি, দেখবেন যে ক্লায়েন্ট যখন মার্কেটিং করতে গেছে অথবা এই ধরা পড়ে গেছি, তখন আবার দেখবেন আমার প্রোফাইলে আবার খারাপ রিভিউ চলে আসলো। তখন তো ভাবলাম যে মানুষকে তো আসলে বিশ্বাস করাও কঠিন হয়ে যাচ্ছে। তো তখন কি করবো, আরো ফিল্টার আউট করলাম যে আরো ট্রাস্টেড পার্সন কাদেরকে পেতে পারি। তো ওইখান থেকে ফিল্টার করে তখন আমি 3 জনকে পেয়েছিলাম যারা আমার কাছে এখনো কাজ করতেছে। তো আল্লাহর রহমতে ওইভাবেই আমি কাজ কন্টিনিউ করে এখন পর্যন্ত আমি 350+ জব আপওয়ার্ক থেকে কমপ্লিট করছি আমি। ওকে, এর বাইরে কোথা থেকে করেছেন? এরপরে হচ্ছে যে আউট অফ মার্কেট প্লেসে যে কাজ করা যায়, এটা প্রথম আইডিয়া আমার ছিল না। ওকে। যে বিভিন্ন ভিডিওগুলোতে খালি দেখাইতো যে মার্কেট প্লেসে বাইরে ক্লায়েন্ট জেনারেট করা যায়, বাট ওই ওয়েগুলো আমি ট্রাই করতাম কিন্তু হতো না। দেন নিজস্ব একটা ফানেল তৈরি করলাম যে কিভাবে করা যায় ইমেল মার্কেট। এটা বেশি দিন না, এটা প্রায় আউট অফ মার্কেট প্লেস আপনার 1 ইয়ার এর মধ্যে শুরু হয়েছে, এর আগে ছিল না, এর আগে শুধুমাত্র আপওয়ার্কেই ছিল আমার। তো করলাম, ওখান থেকেও আমার আল্লাহর রহমতে কিছু কিছু ক্লায়েন্ট জেনারেট হয়। তবে আমি বর্তমান মেইন ফোকাস হচ্ছে আমার আপওয়ার্ক এবং ফাইবারে। তো আপওয়ার্ক থেকে আমি এ পর্যন্ত 350টা প্রজেক্ট কমপ্লিট করছি, এবং এখান থেকে আমি 4 থেকে 5 জন রেগুলার ক্লায়েন্ট পেয়েছি যারা আমাকে কন্টিনিউয়াসলি কাজ দিচ্ছে। আমার এমনও ক্লায়েন্ট আছে যে যাদের মাধ্যমে আমি প্রায় $20,000 $25,000 পর্যন্ত আর্ন করছি একক ক্লায়েন্টের থেকে, এবং তারা এখনও আমাকে কাজ দিতে যাচ্ছে। এবং আমার লাইফে এমনও ক্লায়েন্ট আছে, একজন লেডিস ক্লায়েন্ট ইউএসএর, উনার যত কলিগ আছে সব জায়গায় আমাকে রেফার করে, যে এই ছেলেটা আছে বাংলাদেশ থেকে, শাইন অনেক ভালো, বিকজ আপনি তাকে ভালো সার্ভিস দিচ্ছি। জি, এখন পর্যন্ত আমাকে প্রচন্ড ট্রাস্ট করে। আপনার বাবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, দেন এইটাই আমি বলতে চেয়েছিলাম মেন। আমার বাবা তখন ওই যে মানে কিছু টাকা পাঠাচ্ছিল আমাকে প্রতি মাসে, ওই টাকাটাও আমি আর নিচ্ছি না, বরং আমি আমার বোনকে ফোন দিয়ে বললাম যে আপু, আজকে আমি আমার বাবাকে 10,000 টাকা পাঠাচ্ছি, এই 10,000 টাকা দিয়ে বাবাকে আর মাকে একটা হোটেলে যাইতে বলবা, গিয়ে সেখানে কিছু খাইতে বলবা এবং কেনাকাটা করার প্রয়োজন হলে সেগুলো করতে বলবা। আমার বোন আমার বাবাকে বলছে, আমার বলছে হেই টাকা ইনকাম করেছে, মানে বিশ্বাস করা নেই। তবে আমার বাবা টেনশনে পড়ে গেছিল যে কিভাবে টাকা ইনকাম করছে, নাকি আবার শহরে থাকে ওখানে আবার চুরি মাস্তানি আবার করছে নাকি, চুরি মাস্তানি এরকম করে আবার ইনকাম করছে নাকি। আমার বাবার সাথে সাথে ফোন, টাকা পাইলি কই তুই ওখানে, কি তোকে আমি পড়ালেখা করতে পারি নাকি মাস্তানি করতে পারি? না আব্বা, আমি তো মাস্তানি করি না, আমি যে আপনাকে বলছিলাম যে ল্যাপটপটা নিয়ে দেন, আমি এখান থেকে ইনকাম করে দেখাবো আপনাকে। ওখান থেকে আমার ইনকাম হয়েছে। দেন আমি আমার বাবাকে 10,000 টাকা পাঠিয়েছি, আমার বাবা সেই খুশি। তখন থেকে আমার বাবার দৃষ্টিভঙ্গিটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে করোনার সময় ফুল সময় আমি ল্যাপটপের সামনে কাজ করছি,
আমার বাবা কোনোদিনও বলেনি যে যাও একটু কাজ করে আসো, জমিতে যাও। রাইট, কারণ সে বুঝতে পারছে যে আমার ছেলে তো ইনকাম করতেছে। জি, আল্লাহর রহমতে এইভাবেই আমি। আপনার কোন একটা মাসে সর্বোচ্চ ইনকাম কত ছিল? মানে থাকে না যে এই মাসে আপনি সবচেয়ে বেশি ইনকাম করেছেন? আমি যদি বলি আমার এই ফেব্রুয়ারি মাসে অলমোস্ট আমি প্রায় 6.5 লক্ষ টাকার মতো আর্ন করে ফেলছি। সমস্ত কিছু বাদ দিয়ে আপনার পকেটে ঢুকেছে 6.5 লক্ষ টাকার মতো। আপওয়ার্ক থেকে করছি। এটা কি শুধু আপনার পকেটে নাকি আপনার টিমমেট সহ? না, এটা শুধুমাত্র আমার 6.5 লক্ষ টাকা, যেটা স্টেটমেন্ট ওখানে অ্যাড করা হয়নি কারণ আগেই কালেক্ট করা হয়েছে। হ্যাঁ, এটা তো স্টেটমেন্ট। যে ওখানে আপনি যদি দেখেন আমার আপওয়ার্কের ইয়াটা দেওয়া আছে এবং ফাইবারেরও দেওয়া আছে আর্নিংটা। হ্যাঁ, মানে গত আপনি মাসে একটু দেখে বলেন তো আমাকে, আমি জাস্ট মিলাবো যে আপনি কত টাকা আপনি ইনকাম করেছেন। যাদের সন্দেহ আছে তারা আমার কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে যায়। অনেক ফ্রিল্যান্সার ভাই যারা আছেন যারা এগুলো নিয়ে কথা বলেন অনেক সময়। আচ্ছা, আমি যদি আপওয়ার্কের কথাটাই বলি, আপওয়ার্কে আমি মার্চ 2022 থেকে এখন পর্যন্ত $52,570 ইনকাম করছি শুধুমাত্র আপওয়ার্ক থেকে। কত মার্চ 2000? এটা হচ্ছে পহেলা মার্চ 2022 থেকে। পয়লা মার্চ 2022 থেকে এখন তো লাস্ট 1 ইয়ার। এক বছরে আপনি $52,000। জি, $52,000 শুধুমাত্র আপওয়ার্ক থেকে আর্ন হয়েছে আমার। আচ্ছা, যেটা হচ্ছে আপওয়ার্ক ইজ মোর দ্যান 52 লাখ টাকা। যে $52,000 মানে বাংলাদেশি টাকা এটা মোর দ্যান 52 লাখ। কারণ আমাদের ডলার রেট কিন্তু এখন 100 এর উপরে বলা চলে। 100 এর উপরে। তো এখান থেকে আবার কিছু আপওয়ার্কের চার্জ আছে। আবার এখান তো আপনাদের 2.5% বোধহয় ভর্তুকি দেয় সরকার। আমরা এটা এখনো পাইনি। এটা পান নাই? আচ্ছা, ওকে, তারপর বাট এখান থেকে 20% কিন্তু আপওয়ার্কের চার্জ আছে। ও 20% ওরা মাইনাস করে রাখে? মাইনাস করবে, রুলস আছে একটা আর কি। $500 উপর হলে আবার 10%। আচ্ছা, আবার $10,000 এর উপরে একটা একক ক্লায়েন্টের থেকে আর্ন হলে 5%। ওকে, তো 52,000। তো আমি যদি আমরা ধরে নেই প্লাস মাইনাস 45 লাখ, যে 45 লাখ, তো আমি যদি সেটা ক্যালকুলেট করি পার মান্থ হিসেবে, হ্যাঁ, তাহলে আমার এভারেজ হিউজ অ্যামাউন্ট কত হচ্ছে? এটা শুধু আপওয়ার্ক গেল, এর আপওয়ার্কের বাইরে? এটা শুধুমাত্র আপওয়ার্কে। এবং আমি যদি ফাইবারের স্টেটমেন্টটা দেখাই, এবার ফাইবারে আমি ফুলটা কালেক্ট করতে পারিনি। এই মাসে ফাইবারে আমি কাজ করছি $1,260। আচ্ছা, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। জি, $1,260 পেন্ডিং আছে, কিছু পেন্ডিং এ আছে। এবং আর্নিং এটা আগে ছিল $668, সরি $68। এটা কি ফাইবার আপনার রিসেন্টলি শুরু হয়েছে নাকি এক বছর যাবত? ফাইবারের কাজটা আমি আসলে এর আগে তেমন একটা শুরু করি নাই। ফাইবারের কাজটা আমি মন দিয়ে শুরু করছি লাস্ট 3 to 4 মান্থস। ওকে, এর আগে থেকে। তো এই সময়টাতেই আমি প্রায় 35টা জব কমপ্লিট করছি ফাইবারে এবং লেভেল 1 সেলার পাইছি। ফাইন, আপনি আমাকে জাস্ট একটু বলেন যে আপনি শুরু করেছেন কত সাল থেকে, মানে আয় শুরু করেছেন কত সাল থেকে? আমার আয়টা শুরু হয়েছে 2018 সালের 26শে নভেম্বর। 2018 সালের 26শে নভেম্বর, এখন চলছে 2023 সালের মার্চ মাস। জি। আপনার ইন টোটাল ইনকাম কত হয়েছে? ইন টোটাল প্রায় আমি যদি মনে করি 150K USD। 150K USD মানে কোটির ঘর ক্রস করে গেছে, মানে আপনার পকেটে এসেছে 150K USD, 1.5 কোটি টাকার মতো। জি, 1.5 কোটি টাকার মতো। তো এক্স্যাক্টলি 1.5 কোটি টাকা হবে না, কারণ প্রথম দিকে আমরা 84 টাকা রেট পেয়েছিলাম। সো আমি ধরলাম 1,20,00,000-এর মতো। জি, এরকম এভারেজ হবে। 1,20,00,000 আপনার হচ্ছে হলো 2018 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত। সো আমি বলবো যে আপনি ইনকাম করেছেন লাস্ট 2 বছর বা 3 বছর। জি, ওই সময়টা তো আপনার দৌড়াদৌড়ি করতেই চলে গেছে। দৌড়াদৌড়ির মধ্যে ছিল এবং তেমন একটা কাজ করতে পারেন নাই। মেইনলি করোনার পর থেকে আসলে আমার ইনকামটা বেশি হয়েছে, কারণ ওই সময় ফুল টাইম বাসায় ছিলাম। আপনার বয়স এখন 24। জি, 24। এর মধ্যে আপনি কোটিপতি হয়ে গেলেন। 1 কোটি হলেও তো কোটিপতি, তাই না? জি। তো এবং পঞ্চগড়ের মতো জায়গাতে বসে। জি, পঞ্চগড়ের একটা আটবাড়ি থানা। 1 কোটি টাকায় একটা জবে ঢুকে ইনকাম করতে কত বছর লাগে আপনারা জানেন? যারা এই কর্পোরেট জব, আমি তো কর্পোরেট জব করেছি, স্টিল এখনো করি। তো এই 1 কোটি টাকা একটা কর্পোরেট জবে বসে স্যালারি পেয়ে ইনকাম করতে কত বছর লাগে আপনাদের আইডিয়া আছে? আমি আপনাদেরকে বলি, সিইও লেভেলেও 1 কোটি টাকা ইনকাম করতে বহুত সময় লাগে না। সব কর্পোরেট প্রতিষ্ঠানে লাগে না, হাতে কোনো কিছু কর্পোরেট প্রতিষ্ঠানে আছে যেখানে খুব ভালো অঙ্কের স্যালারি দেয়, 3-4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকাও স্যালারি পায়, তাও 2-3 বছরের গল্প, তাই না? তাহলে একটা সিইও হইতে হলে কি করতে হয়? মাস্টার্স পাস করতে হয়। একটা সিইও একটা প্রতিষ্ঠানে নেওয়া মানে হচ্ছে তার অন্য প্রতিষ্ঠানে প্রায় 15 থেকে 20 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, রাইট? সো কোটি টাকা ইনকাম করা কিন্তু তো সহজ কিছু না, ডেফিনেটলি না। সেখানে 24 বছরের একটা ছেলে, ওর তো ডিপ্লোমা পড়া পঞ্চগড়ের মতো একটা জায়গাতে, একটা রিমোট এরিয়াতে, এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একেবারে সর্বশেষ সীমান্ত, তাই না? সর্বশেষ ডিস্ট্রিক্ট। তো সেখানে বসে, এবং যেখানে ওর জমি বিক্রি করতে হচ্ছে ওর লেখাপড়ার খরচ জোগানোর জন্য, এরকম একটা পরিবারে বড় হয়ে, যেখানে বলা যেতে পারে বাবার বয়স নাই, পরিবারে একটা প্রতিবন্ধী বোন, আরেকটা বোনের বিয়ে হয়েছিল, সেই বোন চলে আসলো, তার দুলাভাই মারা গেল, এবং তারপরে সেখানে 2টো ছেলে মেয়ে, সব কিছু মিলিয়ে এই ছেলেটা পরিবারের হাল ধরেছে। এবং শুধু হাল ধরেনি তাই না, ল্যাপটপটাও কিনেছে সিঙ্গার থেকে, সেটাও ছিল হচ্ছে আপনার কিস্তিতে নেওয়া। এবং সে 5 বছরের যুদ্ধে সে কোটি টাকা আয় করেছে ফ্রিল্যান্সিং করে। ওয়াও, হোয়াট আ স্টোরি। তো কিছু হয়েছে, অ্যাসেট কিছু হয়েছে, বাবার জন্য কিছু করতে পেরেছেন, বাবা মার জন্য কিছু করতে পেরেছেন? জি, বাবা মার জন্য বলতে আলহামদুলিল্লাহ আমি
আমাদের যে বাসাটা ছিল অনলি 3টা রুম, আমার বোন যখন আমাদের বাসায় চলে আসলো তখন আমার ভাগিনা, আমার বোন, আবার একটা বোন প্রতিবন্ধী, আমার বাবা মা, আমি, কে কোথায় থাকবো। দেন ভাবলাম যে আমি তো ইনকাম করতেছি, তাহলে আমাকে একটা আগে বাড়ি করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি একটা বাড়ি করছি, আমার 1তলা কমপ্লিট, 2তলাতে এখন আমি হাত দিই নাই। মানে কয়তলা ভিত্তি? 2তলার ভিত্তি করছি আমি। মাশাআল্লাহ জি, মাশাআল্লাহ। করছি। আর বাবাকে উপহারের মধ্যে, উনি বাইক চালাতে পছন্দ করে, ওনাকে একটা ডিসকভার গাড়ি আমি কিনে দিছি। উনি আলহামদুলিল্লাহ ওটা নিয়ে দেখেন এই বুড়া বয়সে হাড্ডি মাড্ডি আমার ভেঙে দেখেন। আবার ইদানিং শুনছি 30 কিলোমিটারের উপরে নাকি স্পিড তোলা যাবে না, ঘর রাইল। উনাকে আমি এত বলছি কিন্তু উনি বলতেছে না আমাকে দিতে হবে, আমি চালাইতে পারলে তুমি দিবা না কেন। ওরে বাবা, এটা আমি উল্টা দেখি, ছেলে তার বাপের কাছে জিদ ধরে যে বাবা আমাকে বাইক কিনা দাও, ওনার বাবা উল্টা জিদ ধরছে। বা এটা একটা বিশাল পাওয়া আপনার জন্য। আর এর মধ্যে আমার পরিবারের যত খরচ একটু যেটা আমি করি, আমার বাবা, আমি যদি বলি আমার মায়ের গয়না ছিল না, আমার মা আমাকে সবসময় বলতো বেটা আমাকে কিন্তু গয়না কিনে দিস তুই যদি ইনকাম করতেছিস। তো আলহামদুলিল্লাহ ওনার স্বপ্নটাও আমি পূরণ করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এর মধ্যে আমি আবার কিন্তু কৃষিকাজটা বাবার ছাড়ি নাই। আমার এই যে আমি যা আর্ন করতেছি, আমি তো এই মানে ইনভেস্ট করার জায়গা পাই না, যে কোথায় কাকে ট্রাস্ট করবো, কোথায় ইনভেস্ট করবো। আমি মেইনলি আমার কৃষি খাতে বর্তমানে ইনভেস্টটা রাখছি। ওখানকার যত খরচ বাবা শুধুমাত্র দেখাশোনা করে, এবং ডেইলি যদি মনে করি যে 5,000 10,000 টাকা লাগবে আমি দিয়ে দিই। তো উনি এটাতেই স্যাটিসফাইড এবং হ্যাপি যে ওনাকে আর টেনশন করতে হচ্ছে না। আগে এমন করতে হতো যে আজকে আমাকে বাজার করতে হবে, আজকে তো আমার 500 টাকা লাগবে বাজার করতে গেলে, এই টাকাটা আমি কোথায় পাবো। ইভেন এমনও হয়েছে যে আমরা মনে হয় কুরবানি ঈদ ছাড়া মনে হয় গরুর গোস্ত দিয়ে ভাত খাইনি, কিন্তু বর্তমানে এমন যে আমাদের ডেইলি ধরে নেন যে মাছ মাংস আছে। পুরো পরিবারটা আপনি দেখেন? যে পুরো পরিবার এখন বর্তমানে আমার হাতে, এবং আমি সবকিছু ম্যানেজমেন্ট করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই জিনিসগুলো করতে গিয়ে আবার এমন হয়েছে এই যে আমার লাখ লাখ টাকা পার মান্থ আর্ন হচ্ছে, এলাকাবাসী অবাক, এবং তারা বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে, আজকের পরে আরো অবাক হয়ে যাবে। যে আরো অবাক, ওরা এইভাবে বলে যে আমি চুরি করি, মাস্তানি করি, রাত জাগে কাজ করি, দেখে আমি চোর না। কিন্তু প্রাইম মিনিস্টার তো আমাদের যতদূর জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো একটা সার্টিফিকেট বা একটা দেওয়ার ব্যবস্থা, আমাদের অলরেডি একটা আইডি কার্ড দেওয়া হয়েছে, যেটা আমি এখানে অ্যাড করছি। হ্যাঁ, কিন্তু বিষয়টা হয়েছে কি যে ফ্রিল্যান্সিংটাকে আসলে সবাই মানুষ জানে না, বিশ্বাসের জায়গায় কারো এখনো পৌঁছাতে পারেনি। কেন পৌঁছাতে পারেনি? কারণ কিছু কিছু প্রতিষ্ঠান এখানে আসছে যারা ফ্রিল্যান্সিং এর নামে প্রতারণা করতেছে। এবং শুধু তাই না, সকল ফ্রিল্যান্সাররাই তো সাকসেস করে না, সাকসেসফুল হয় না, তাই না? বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর সাকসেস আমি মনে করি যে 10 to 12%। না, এখানে একটা কথা বলি, যে কোনো জায়গায় সাকসেসের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রমী হতে হয়। আপনি পৃথিবীর কোথাও গিয়ে সাকসেস করতে পারবেন না যদি আপনি সেটার জন্য পরিশ্রম না করেন। ওর পরিশ্রমের গল্পটা আপনারা দেখেন, শুধু কোটি টাকা দেখবেন, ওর যে ছোটবেলা থেকে ওই সেই 5-6 পড়া, সে কচু বিক্রি করার জন্য যে মানসিকতা, আলু বিক্রি করে যে 2 টাকা ইনকাম করা, এই মানসিকতাই কিন্তু আজকে ওকে এই জায়গাটায় নিয়ে আসছে। হ্যাঁ, সুতরাং এটা না দেখে শুধুমাত্র কোটি টাকা দেখলে তো আপনি পারবেন না। আপনি ওর কোটি টাকা শুনে যদি কালকেই লাভ দেন আপওয়ার্কে, কালকেই আপনি লাভ দেন ফিভার, না আমার মত ফাইবার, ওরাও আপনার ফাইবার, তো ওরা আপনাকে জাম্প করে বের করে দেবে ওখান থেকে। সো এগুলো করে লাভ নাই। এগুলো আবার এই চটকদার থাম্বনেইল দেখে, আমিও একটা হয়তো চটকদার থাম্বনেইল দিব ডেফিনেটলি গল্পটা দেখানোর জন্য, কিন্তু এটা দেখে ওই পরিশ্রমটাকে যদি আপনি না দেখেন তাহলে আপনার জন্য এটা না। হ্যাঁ, এবং এটাই হয় সাধারণত, যারা নেগেটিভ কমেন্টস করেন তারা এই জন্যই করেন। হ্যাঁ, আবার এই পরিবারের হাল ধরতে গিয়ে আমাকে এমনই অনেকে জিজ্ঞাসা করছে যে তুমি তো ডিপ্লোমা পাস করতে একটা জব করো, তুমি ফ্রিল্যান্সিং করতেছো, এগুলো আজকে থাকবে কালকে থাকবে না, এরকম অনেক কিছু বলে। ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড সবসময়ই থাকবে। জি, বলে যে একটা জব করো, মাস শেষে তোমার চাকরি রিটায়ারমেন্ট শেষে তুমি একটা পেনশন পাবা। তো তখন আমি ওদের অ্যান্সারগুলো এইভাবেই করি যে দেখেন, আমি যখন একটা গভর্নমেন্ট জবে যাব, আমার ডিপ্লোমা পাস সর্বোচ্চ আমাকে স্যালারি 20,000 টাকা দিবে, এর বেশি তো আমাকে দিবে না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা রিটায়ারমেন্টের কথা বলেন, পেনশন পাবো। আচ্ছা, আমি বর্তমানে প্রতি মাসে ইনকাম করতেছি সর্বনিম্ন 1 লক্ষ টাকা, আমি ধরলাম, উপরেরটা আমি ধরলাম না, 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা আমার প্রতি মাসে খরচ হবে। আমি যে সরকারি একটা জব করে 20,000 টাকা খরচ করে আমার যে ফ্যামিলিটাকে চালাতে পারতাম, এখানে আমি 80,000 টাকা বেশি পাচ্ছি। তো এই 80,000 টাকা থেকে যদি আমি প্রতি মাসে 30,000 টাকা সেভ করি, বছর শেষে এটা প্রায় 3,60,000 টাকা হয়ে যাচ্ছে। এবং এই 10 বছর যদি আমি এটা কন্টিনিউ রাখতে পারি, সেভিংস অনেক বেশি হবে, প্রায় 36 লক্ষ টাকা আমি 10 বছরও কন্টিনিউ রাখতে পারলে। ওর যে পরিশ্রম আর যে ডেডিকেশন, আমিও নিজেও একজন ফ্রিল্যান্সার, আমাদের প্ল্যাটফর্মটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে ওর যে ডেডিকেশন বা ওর যে অভিজ্ঞতা বা ওর যে জানা বা পাওয়া, সেখানে ডেফিনেটলি ও 10 বছর পরে ও 2, 4, 5, 10, 15, 20 কোটি টাকা এমনিতে সেভ করে ফেলতে পারবে। এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ ততদিনে অনেকগুলো উইংস গ্রো করবে যদি আল্লাহ চাইতো, ইনশাল্লাহ। এ হচ্ছে বিষয়, যেটা একজন সরকারি চাকরিজীবীর পক্ষে ইম্পসিবল না। তো আমি সেটাকে ওনাদের বলি যে ওইটাই আমার রিটায়ারমেন্ট।
আমি যদি সেটা ডিপিএস আকারেও রেখে দেই, না, আপনি বিজনেস করতে পারেন, আপনি জি। একটা পয়সা জমায় আপনি অন্যদিকে পয়সাটা আপনি ব্যাংকে না রাখলেও আপনি অন্যদিকে ইনভেস্ট অন্যদিকে করবেন। ইনভেস্টমেন্ট করতে পারি। তো এটাই আমার হচ্ছে একটা আমার পেনশন বা আমার এটা রিটায়ারমেন্ট। অথবা আমি এটা নিয়ে কোনো টেনশনে নেই বা কিছু নেই, আমার যে জবই লাগবে, বরং আমি 8 জনকে একটা স্যালারি দিতে পারতেছি, তারা তাদের ফ্যামিলি নিয়ে হ্যাপি, রাইট। আমার কাছে এটাই হ্যাপি, অতএব এটাই আমি খুশি এবং সন্তুষ্ট। ইউ আর ট্রুলি ব্র্যান্ডিং বাংলাদেশ। আমি সবসময় একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, যে জীবনে যে কোনো জায়গায় আপনার কোন কাজটার প্রতি আপনার প্যাশন আছে। আপনারা অনেকেই বলেন, আপনারা আমাকে অনেকেই লিখেন, বিভিন্ন সময় বিভিন্ন জন লোকজন লিখেন যে আমাকে একটা চাকরি দেন, আমি খুব ফ্রাস্ট্রেটেড, আমি অনেক ঋণী। হ্যাঁ, ডেফিনেটলি অনেক ক্রিটিক্যাল পজিশনে যখন আমরা থাকি তখন অনেকের জন্য জিনিসটা বিয়ার করার মতো না, অসহ্যমূলক হয়ে যায়। বাট বিলিভ করেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, জীবনে ওই জিনিসটাই একটা সময় ভয়ঙ্কর রকমভাবে আপনাকে সাপোর্ট দিবে, ওই অভিজ্ঞতাটুকু। ওর জীবনে ও যে টাফ টাইমটা পার করেছে, ওর বাবাকে ও বুঝতে পেরেছে যে আমার বাবার হাড় ক্ষয় যাচ্ছে, সে বৃদ্ধ, আমার মা লেখাপড়া করেনি, আমার একটা বোন প্রতিবন্ধী, আমার পরিবারে একমাত্র আমি একটা ছেলে এবং আরেকটা বোন, সে বিয়ে হওয়ার পরে তার হাজবেন্ড মারা গেল। সব কিছু মিলিয়ে এই যে পরিবারের দায়িত্ব নেয়ার যে ব্যাপারটা, এইটা ওর জীবনের শিক্ষা ছিল। এবং এই শিক্ষাটাকে ওর সামনে যদি ফ্রিল্যান্সিং না আসতো, কিন্তু হাতড়ে বেরিয়েছে। কখনো টিউশনি, কখনো কারো কাছ থেকে একটু হেল্প নেওয়া, কখনো এই বিভিন্ন জায়গায় যে আমার একটা কিছু করতে হবে, আমার কিছু করতে হবে, কিছু করতে হবে, কিছু করতে হবে। বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়েদের বেশিরভাগ ছেলে মেয়েই সাকসেস করেন এই কিছু করতে হবে এই চেষ্টা থেকে। সো আপনি যদি মনে করেন যে আমি কিছু করব, তাহলে আজকের এই দুনিয়াটা, বিশ্বাস করেন, বেস্ট ওয়ার্ল্ড। মানে কাজ করার অপশনের অভাব নাই, আপনাকে শুধু এক্সপিরিয়েন্স গেদার করতে হবে। যেই জায়গাটাতে আপনি ভালো, যে জায়গাটাতে আপনি ইউনিক, সেটাকে আপনি ধার দেন, মাটিতে নামেন। তাওয়াক্কাল তো আল্লাহ, আবারও বলতেছি, একবারে মাটি কামড়ে পড়ে থাকা আমাদের এলাকার লোকজন বলে।